হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। আমরা এই পডকাস্টটা শুরু করছি, যেটা বাংলায়। পডকাস্টটা শুরু করা অনেক কারণ আছে, যেগুলো অন্য কোনো দিন বলবো। ওয়ান অফ দ্য রিজনস ইজ দ্যাট যে বাংলাতে পডকাস্ট খুব কম হচ্ছে, স্পেশালি সিনেমার দিক দিয়ে। তো আমরা একটা নতুন প্রচেষ্টা করছি। এই পডকাস্টের নাম হচ্ছে কারু বাসনা। এটা মেন ক্রিয়েটার হচ্ছে স্বপ্নিল। আমরা আজকে যারা কথা বলবো, আমি মৈনাক, তারপরে স্বপ্নিল আছে, অমর্ত্য আছে, আর রক্তিম আছে। আমরা সবাই সিনেফাইল। আমাদের আইডেন্টিটি হচ্ছে সিনেফিলিয়া, অ্যাপার্ট ফ্রম আদার আইডেন্টিটিস। তো সিনেফাইল আমরা সিরিজ, সিনেমা, ফিল্মের হিস্ট্রি, ফিল্ম ক্রিটিসিজম, এভরিথিং উই লাভ। আমরা সবাই লেখালেখি করি। তো লেখালেখি ইজ মাচ মোর লং অ্যান্ড সিরিয়াস ফর্ম অফ ক্রিটিসিজম। সেখান দিয়ে বেরিয়ে আমরা এই পডকাস্ট জনরাকে এক্সপ্লোর করব, যেটা আরো ফ্রি ফ্লোয়িং। আমরা এই ফ্রি ফ্লোয়িং ভাষাতে আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ফিল্ম মেকারকে এক্সপ্লোর করব। তার নাম হচ্ছে দেবালয় ভট্টাচার্য। সে বাঙালি ফিল্ম মেকার, কিন্তু স্যাড নিউজ ইজ দ্যাট ওর কাজ খুব একটা ন্যাশনাল চত্বরে জানে না লোকজন, আউটসাইড অফ বেঙ্গল। তো যাই হোক, উনি কাজ করে যাচ্ছে। ওনার একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ইন্টারেস্টিং পার্সোনাল হিস্ট্রি আছে। ওনার রিসেন্ট ফিল্ম বেরিয়েছে জাস্ট। ওই কারণেই এই পডকাস্টটা শুরু করা। আমাদের মনে হয় যে হি ইজ এ ফিল্ম মেকার টু বি লুকড অ্যাট। তো আমরা আজকে এইগুলো নিয়ে কথা বলবো আমাদের এই নিউ চ্যানেলটায়। এই প্রথম পডকাস্টে মানে জাজ করা হলে করুন, কিন্তু আমরা পুরোপুরি নর্মাল আড্ডা দেবো, যেটাকে বাংলা ভাষায় বলে আড্ডা। কারণ উই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট হিজ ফিল্মস অ্যান্ড এক্সপ্লোর আওয়ার সিনেফিলিয়া উইথ ইট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা দেখছো প্লিজ পুরোটা দেখো। কিছু কমেন্টস থাকলে বলো। থ্যাংক ইউ। স্বপ্নিল, তুই যদি শুরু করিস কিছু কথা বলে, মানে হু ইজ দিস ফিল্ম মেকার, ফ্রম ওয়্যার ডিড হি কাম, সো এগুলো একটু যদি বলিস। নমস্কার, আমি স্বপ্নিল। আর আমি এখন দেবালয় ভট্টাচার্যকে নিয়ে আমি যতটুকু যা জানি সেটুকু বলবো। যতটুকু ইন্টারভিউ দেখে আর এদিক ওদিক থেকে ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি, ততটুকু থেকে বলতে পারি যে দেবালয় ভট্টাচার্য আজ অনেক বছর ধরেই সিনেমাতে কাজ করছেন। ওনার প্রথম কাজ অনুরাগ কাশ্যপের ব্ল্যাক ফ্রাইডে ছবিতে, যেখানে উনি প্রমোশনাল মেটেরিয়াল যেমন প্রোমো এবং মিউজিক ভিডিও সেগুলো এডিট করেছিলেন। ব্ল্যাক ফ্রাইডে ছবির প্রডিউসার অরিন্দম মিত্রর সাথে ওনার একটা দীর্ঘকালের কোলাবোরেশন তৈরি হয়। সেই কোলাবোরেশনের মধ্যে পড়ে অরিন্দম মিত্রর একটি ছবি যার নাম শূন্যা, যেটা রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। তবে সেই ছবিটি ভারতবর্ষে মুক্তি এখন অব্দি পায়নি। আর আমি ঠিক বলতে পারবো না যে এখন ছবিটা কোনো জায়গায় দেখা যাবে কি দেখা যাবে না। তারপরে উনি অনেক ছবি লেখেন, যেমন বিশ্বা দাশগুপ্তর অভিশপ্ত নাইটি। তারপরে বিশ্বা দাশগুপ্তরই দু তিনটে ছবি উনি লিখেছিলেন, যেমন গল্প হলেও সত্যি, শুধু তোমারই জন্য ইত্যাদি। এবং ওনার ডিরেক্টোরিয়াল ডেবিউ হয় রোগা হওয়ার সহজ উপায় ছবির মাধ্যমে 2015 সালে। এবং তারপরে তিনি বেশ কিছুদিন হইচইয়ের জন্য ওয়েব সিরিজ তৈরি করেন, এবং তারপরে উনি বাংলায় একটি ছবি করেন যেটার নাম বিদায় ব্যোমকেশ। তারপরে আরো কিছু ওয়েব সিরিজের পর উনি ওনার সব থেকে পপুলার কাজটা তৈরি করেন, যেটা হচ্ছে ড্রাকুলা স্যার। 2020 সালে মুক্তি পায় সেটা। এবং তারই সাথে সেই বছরই মন্টু পাইলটের সিজন 1 মুক্তি পায়। এবং 2022-এ মন্টু পাইলটের সিজন 2 এর পরে উনি 2023-এ ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটির একটি অ্যাডাপ্টেশন হইচইয়ের জন্য করেন, একটি মিনি সিরিজ ফরম্যাটে। তারপরেই ওনার একটি ওয়েব সিরিজ পিআই মিনা, যেটা লিখেছিলেন অরিন্দম মিত্র, সেই সিরিজটি মুক্তি পায় অ্যামাজন প্রাইমে 2023 সালেই। এবং 2024 সালে এই গত শুক্রবার ওনার নতুন ছবি বাদামি হায়নার কবলে মুক্তি পায়। এবার আমরা আস্তে আস্তে ওনার সব কাজগুলি নিয়ে একটু একটু করে কথা বলা শুরু করব। হ্যাঁ, আর অমর্ত্য দা, তুমি যদি কিছু বলো আর কি, তুমি তোমার ফেভারিট ওর ফিল্ম বা শো, বা অ্যাটলিস্ট মানে তুমি কি ভাবো ওকে নিয়ে অ্যাজ এ ফিল্ম মেকার, তুমি যদি কিছু অ্যাড করো। হ্যাঁ, আমি যেখানে ওর সিনেমার মানে জার্নি স্টার্ট করি মোরালেস ইজ ড্রাকুলা স্যার, কারণ ওটাই মনে হয় সব থেকে পপুলার মুভি মানে হিসেবে আর কি মার্কেটিং করা হয়েছিল। আই থিঙ্ক বিকজ অনিবান ওয়াজ ইনভলভ ইন ওই কারণে। মাই ওপিনিয়ন্স অন ড্রাকুলা স্যার ইজ ভেরি ওয়েল নোন। আমার একদম পোষায়নি। বাট আমার যেটা ভালো লেগেছিল ইজ মানে আমি তখনও বুঝতে পেরেছিলাম যে দিস পার্সন হ্যাজ আ ভিশন, whether I agree with what the story is doing or what not। ওনার ডিরেক্টোরিয়াল একটা স্টাইল আছে যেটা আমার মানে তখন বিকজ অফ দ্য মুভি পছন্দ না হলেও আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড কিউরিয়াস টু ওয়াচ। বাট তারপরে যে কাজটা আমার সব থেকে বেশি মানে ইমপ্রেস করেছিল অ্যাবাউট হিম ইজ ইন্দুবালার ভাতের হোটেল, যেটা আমি আগের বছর দেখি।
তার ওয়ান অফ দ্য রিজনস হলো কারণ স্বপ্নীল মোটামুটি আমাকে ধাক্কা মেরে 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 দেখানোতে জোর করেছিল বলে ফাইনালি দেখলাম আমি, বাট আমি ফাইনালি দেখলাম অ্যান্ড আমার স্বপ্নীলের সাথে মাঝে মাঝেই অনেক কিছু ব্যাপারে অ্যাগ্রি হয়, কারণ দুজনেই তো একটু স্ট্রং ওপিনিয়ন রাখি এবং ওর ওপিনিয়ন গুলো একটু বেশি, মানে কি বলবো, যাই হোক। বাট এই একটা ব্যাপারে আমি ওর সাথে একদম একমত যে ইন্দুবালার ভাতের হোটেল ওর ট্যালেন্টটাকে পুরোপুরি ম্যাপে আনতে সক্ষম। আই জেনুইনলি ফেল দ্যাট, হুম। অ্যাটলিস্ট ফর মি আই থিঙ্ক হি গট মাই অ্যাটেনশন। আর তারপরে বাদামি হান্নার কবলে দেখে তো আই ওয়াজ জেনুইনলি ইমপ্রেস, কারণ মানে কিছু বলার নেই ওই সিনেমাটা দেখে, সত্যি কিছু বলার নেই। যাই হোক, এটাই আমার আপাতত বক্তব্য, পরের দিকে তো আসছি আমরা। রক্তিম, তুমি কিছু বলো। তোমার আমি দেখেছি আমার আহ পরে সব থেকে অ্যাক্টিভলি মনে হয় ওর ছবি নিয়ে পোস্ট করেছো তুমি, তো কথা হয়েছে, তো এবার সেটাই বলো, কিভাবে দেখা, কিভাবে পছন্দ, কি কি আমি ভালো লেগেছে। একটু উইকিপিডিয়া ঘাটাঘাটি করছিলাম, তাতে আর দুটো সিনেমার নাম পেলাম। একটা হলো স্ট্রিংস, যাতে দুটো পরিচালকের নাম ছিল। এখন দেবালয় আনক্রেডিটেড কো ডিরেক্টর নাকি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি ক্রেডিটেড কো ডিরেক্টর আমি জানি না। প্রোটাগনিস্ট হিসাবে জিনা তামানেরও নাম ছিল লিড অ্যাক্ট্রেস হিসাবে। সেই সিনেমাটা সম্পর্কে আর কোনো ইনফরমেশন আমি পেলাম না, খুব একটা রিসার্চ যে করেছি তা না। এই একটা সিনেমা। আর একটা হলো আমি উইকিপিডিয়ায় পেলাম সিনেমাওয়ালাতেও কিছু একটা কন্ট্রিবিউট, যদিও লেখা ছিল না কি কন্ট্রিবিউশন। দেবালয়ের নাম মানে কাজগুলোর কাস্টে মধ্যে ছিল, সিনেমাওয়ালা পেলাম। কাস্টে ছিল কাস্টে মানে, ছিল। হ্যাঁ, মানে তাহলে কিছু কিছু ছোটখাটো সিনেমাওয়ালায় রোলে অভিনয় অভিনয় করেছে। করেছেন, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, যেটা আমরা জানি না, দেবালয়কে অভিনেতা হিসেবে আমরা মানে ভাবছিও না বা জানিও না। কাজের মধ্যে দেবালয়ের কাজের সঙ্গে প্রথম পরিচয় আমার হয়েছে অভিশপ্ত নাইটিতে, বাকি প্রায় অনেকের মতোই। অভিশপ্ত নাইটি সেই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, এবং জনপ্রিয়তার একটা কারণ সিনেমাটার নাম। এই ধরনের নাম সাধারণত দেখা যায় না সিনেমা। হুম। আহ তারপর অন্যান্য সিনেমা আমরা দেখেছি, রোগা ও সহজ উপায় যদি আমিও দেখিনি। আহ যেটা একটা ডিরেক্টোরিয়াল স্টাইল খুঁজে পাওয়া গেল দেবালয়ের, এবং এটা খুব জরুরি, এটা বলা খুব জরুরি। আহ আহ, আমি আরেকবার প্রশ্ন করবো যে ওটিটির যে সিরিজ গুলো হইচইয়ের জন্য করেছিল দেবালয়, সেটা কি ড্রাকুলা স্যারকে প্রিসিড করছে? হ্যাঁ, যেগুলো হ্যাঁ, সাথে প্রিসিড করছে। কটা 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 তাহলে এটা একটা খুবই জরুরি জিনিস যে ওটিটি কিরকম ভাবে ওটিটি প্ল্যাটফর্মটা একটা ডিরেক্টরকে এলিভেট করছে। হুম। হুম কারণ তার আগে দেবালয় ভট্টাচার্যের, যদিও আমার বলা উচিত না কারণ আমি স্ট্রিংস দেখিনি বা রোগা সহজ উপায় দেখিনি, কিন্তু যে ডিরেক্টোরিয়াল সেন্স আমি দেখেছি ওটা স্পেশাল কিছু ছিল না। অন্তত তার মধ্যে কোনো অ্যাম্বিশন থেকে থাকলেও সেটা অত্যন্ত মানে ভেতরে ছিল, সেটা বাইরে বেরিয়ে আসেনি, প্রস্ফুটিত হওয়ার কোনো জায়গায় পাইনি। ওটিটিতে একের পর এক সিরিজ করে, সেই সিরিজগুলো নিয়ে আমরা হাসাহাসি করতে পারি, দুপুর ঠাকুর নিয়ে কম হাসাহাসি হয়নি। এবং এখন অব্দি হোলিফাক নিয়েও কিছু কিছু হয়েছে। কিন্তু কি রকম ভাবে ওটিটি প্ল্যাটফর্ম এক ডিরেক্টরকে এলিভেট করলো, যাতে তারপরেই যে ফিচার ফিল্মটা তার থেকে বেরোলো সেটা ড্রাকুলা স্যার। ড্রাকুলা স্যার নিয়ে ডিভাইডেড ওপিনিয়ন হওয়া খুবই স্বাভাবিক, হুম। যেটা বাংলার বিভিন্ন ফিল্ম মেকার করে থাকে। বিশেষ করে সৃজিত মুখোপাধ্যায় চিরদিন করে এসেছেন। কনসেপ্ট ফিল্ম বানাতে গিয়ে কনসেপ্ট ছাড়া কিছু থাকে না সেই সিনেমায়, শুধু কনসেপ্টটাই থাকে। মানে কনসেপ্ট কিভাবে সিনেমায় পরিণত হবে তার কোনো একটা পার্টিকুলার প্রসেস তার মধ্যে থাকে না। তবে ড্রাকুলা স্যার দেখে এটা আমার মনে হয়েছিল সৃজিতের মধ্যে যেটা নেই সেটা দেবালয়ের মধ্যে আছে। কনসেপ্ট ফিল্ম মেকার দুজনই ওই মুহূর্তে, আমি তো অভিশপ্ত নাইটির সঙ্গে ড্রাকুলা দেবালয়কে কানেক্টও করিনি, কিন্তু কনসেপ্ট ফিল্ম মেকার যদি দুজনই হয়ে থাকেন তাহলে দেবালয়ের সেই সামর্থ্যটা আছে যেটা সৃজিত বহুদিন আগে হারিয়ে ফেলেছে। সেটা হলো কনসেপ্টকে সিনেমায় রূপান্তরিত করার একটা ক্ষমতা। ওই যে সেটা ড্রাকুলা স্যারে কিন্তু দেখা গেছিল। সরি টু ইন্টারাপ্ট, এই মাঝখানের স্পেসটা তো কনসেপ্ট থেকে স্ক্রিপ্টে আনা, স্ক্রিপ্ট থেকে স্ক্রিনে আনা, ওই মাঝখানের যে কাঁচটা দরকার সেটা সৃজিত বহুদিনই হলো হারিয়ে ফেলেছে at this point। কারণ কমার্শিয়ালে ঢুকতে গিয়ে পুরোপুরি ঘেরিয়ে দিয়েছে ব্যাপার, হ্যাঁ, যেটা আমি এখনো যখন, পর্যন্ত। যেটা আমার মনে হয়েছিল ড্রাকুলা স্যার দেখে আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, কারণ ড্রাকুলা স্যার যতদিন বেরিয়েছে ততদিন আমি কলেজে পড়াশোনা করছি, এবং জাপানি সিনেমার প্রতি অনেকটা ইন্টারেস্ট এসেছে। সেখানে জাপানি সিনেমার বিশেষ করে আমি জানি না ইনফ্লুয়েন্স গুলো আমরাই হয়তো খুঁজে পাই, নিজের থেকে বানিয়ে বানিয়ে খুঁজে পাই দেখি বলে দু রকমের সিনেমাই। কুরোসাওয়া কিয়োশির সিনেমার কিছু কিছু ইনফ্লুয়েন্স আমি পেয়েছিলাম, ডপেলগ্যাঙ্গার সিনেমাটার কিছু কিছু ইনফ্লুয়েন্স আমি পেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল সেটা। হুম এছাড়া ড্রাকুলা স্যার অন্যান্য কারণেও গানগুলো সুন্দর ছিল ইত্যাদি প্রভৃতি। অনির্বাণ ভালোই অভিনয় করে প্রত্যেকটা সিনেমায়। এছাড়া একটা মূল চরিত্রের নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, আমার ড্রাকুলা স্যার দেখতে হয়েছিল এই জন্য কারণ একটা চরিত্রের নাম বোধহয় রক্তিম দেওয়া হয়েছিল। হুম। 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 তার আগে আমার জীবদ্দশায় আমি কোনো বাংলা সিনেমায় কোনো চরিত্রের নাম আমার নামে দেখিনি। আমাকে সবাই ফোন করে বললো তোর নামে সিনেমার ক্যারেক্টার নাম আছে, অতএব দেখ। ফলে আমিও গেলাম দেখতে। আমার ভালো লেগেছিল ড্রাকুলা স্যার। সেখানে আমি বুঝলাম যে একটা কনসেপ্ট ফিল্ম মেকার আর একটা হয়তো পাওয়া যেতে পারে যদি এটা ধরে রাখতে পারে।
এবং ধরে রাখার থেকে অনেক বেশি তারপর করেছে দেবালয়। হুম হুম ধরে রাখা বলে সেটাকে বোধহয় ঠিক জাস্টিফাই করা হয় না, বা অনেকটাই আন্ডারস্কোর করা হয় সেটাকে। তারপরে যেটা খুব বিখ্যাত সিরিজ যেটা হলো সেটা ইন্দুবালা ভাতের হোটেল। যারা সাহিত্য নিয়ে একটু বাংলা সাহিত্য নিয়ে চর্চা করছে তারা জানে ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটা কি পরিমাণ সাড়া ফেলেছিল বাংলা সাহিত্য মহলে। কল্লোল লাহিড়ীর লেখা, কল্লোল লাহিড়ী নিজেও একজন হ্যাঁ স্ক্রিপ্ট রাইটার, এবং তার হুম লেখা হুম হয়তো সিনেমার জন্যই বানানো পড়েও মনে হচ্ছিল। শুরুতেই যে লেখার কম্প্যারিজন আসে এবং খুব পজিটিভলি কম্প্যারিজন আছে বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেলের সঙ্গে, সেই লেখাটা অবশ্যই স্পেশাল, এবং অনেকে ক্রিটিসাইজ করলেও আহ অবশ্যই স্পেশাল। সেই লেখাটা প্রচন্ড বিক্রি হয়েছে এই বাংলা বইয়ের মন্দার বাজারেও, ফেলুদা মুকেশ ছাড়া যেখানে বিক্রি হয় না। আমরা দেখেছি প্রচুর বিক্রি হয়েছে ইন্দুবালা ভাতের হোটেলে, সেটা নিয়ে সিরিজ করাটাও যথেষ্ট সাহসের বিষয়। এত বিক্রি হয় একটা বই নিয়ে, যতটা সাহসের বিষয় চৌরঙ্গী নিয়ে সিরিজ করা, ততটাই হুম সাহসের বিষয় ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে সিরিজ করা। দেবালয় করেছে, আমি সিরিজটা দেখিনি, কিন্তু ট্রেলারটা দেখার পর আরো সাহসের বিষয় শুভশ্রীর, শুভশ্রী ছিল তো, আমি ভুল বলছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুভশ্রীর মতো শুভশ্রী। একজন পুরোপুরি কমার্শিয়াল ল্যান্ডস্কেপে কাজ করা একজন অভিনেত্রী, যিনি কমার্শিয়াল স্টার অবশ্যই একটা পয়েন্টে, বিশাল কমার্শিয়াল স্টার, যিনি ওটিটিতে তার আগে কাজই করেননি, এবং তাকে নিয়ে এসে ওটিটিতে দাঁড়িয়ে এবং তাকে প্রস্থেটিকের সাহায্যে একটা সম্পূর্ণ অন্য বয়সের চরিত্র করানোর এতটা সাহস দেখিয়েছেন দেবালয়। সেটা ভালোভাবেই দেখিয়েছেন। প্রত্যেকের এই নিয়ে মতামত শুনেছি, খুব খারাপ মতামত ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে আমি কারোর থেকেই শুনিনি, যেটা ড্রাকুলা স্যার সম্পর্কে শুনেছি। ইন্দুবালা ভাতের হোটেলের পর যেটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল সেটা বাদামি হাইনার কবলে, সেটা বেরিয়েছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এক কথায় বলতে গেলে আমার খুব ভালো লেগেছে। তো এবার একটা ভীষণ ইন্টারেস্টিং কাজ আমার মনে হয়, যেটা আই থিঙ্ক অমর্ত্য দেখেছে, রক্তিমও দেখেছে, আর মৈনাক দেখেছিস কিনা জানি না, সেটা হচ্ছে বিদায় ব্যোমকেশ। সেই বিদায় ব্যোমকেশ নিয়ে কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমি অনেস্টলি বলবো বিদায় ব্যোমকেশ अगेन অ্যাজ আ কনসেপ্ট আমার ভীষণ মানে আবির ইজ দ্য মানে ব্যোমকেশ অফ দিস জেনারেশন মোর অর লেস। অনেকেই তো ব্যোমকেশ হলো মোটামুটি, বাট সিনেমার জন্য ব্যোমকেশ হিসেবে তো আবিরই ছিল। সো মানে একটা ব্যোমকেশের সিনেমা কোট আন কোট দ্য ফাইনাল ব্যোমকেশ স্টোরি ইন দ্য ভেন অফ সে একটা আনফরগিভেন অর হোয়াট এভার, ওভাবে করা আই থিঙ্ক অ্যাজ আ কনসেপ্ট ইজ গ্রেট। আর যারা ধরো ব্যোমকেশের সিনেমার কন্টিনিউইটি নিয়ে বড্ড বেশি চিন্তা ভাবনা করে, তারা এটাও ভাবতে পারে যে অরিন্দম শীলের ব্যোমকেশের গল্পটারই শেষের দিকটা এটা, কারণ মেইন কাস্ট অফ অরিন্দম শীলের ব্যোমকেশ ওরাই ছিল আর কি বেসিক্যালি। মানে সোহিনী অনলি প্লেড সত্যবতী এন্ড রাহুল অনলি প্লেড ইয়ে বলে অজিত ইন বিদায় ব্যোমকেশ। তো ওই দিক থেকে কন্টিনিউইটি দিক থেকে সবই ঠিক ছিল। অ্যান্ড আমি মডার্ন ডে ইটারেশনে ওর গ্র্যান্ডসন যে ছিল, যেটা আবার আবির প্লে করছে, ওই জায়গাটা কতটা ভালো হবে আমি বলতে পারবো না, বাট আমার মনে হয়েছিল যে ক্যারেক্টার ডাইনামিক্স গুলো যেটা দেখিয়েছে স্পেশালি ব্যোমকেশ এবং তার ছেলের মধ্যে, এবং ছেলে কতটা ডিফারেন্ট ওর বাবার সাথে, আর নাতি যে এমিউলেট করতে চায় ওর গ্র্যান্ডফাদারকে, বাট হি ইজ অলসো ট্রাইং টু রিজেক্ট দ্যাট। আমার ওগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার বিদায় ব্যোমকেশের যদি কিছু প্রবলেম থেকেও থাকে সেটা লেগেছিল আমার এন্ডিংটা, হুম ওভারঅল কেসের সলভিং এর ব্যাপারটা, মানে যেভাবে জিনিসটা সলভ হয়, যে ক্যারেক্টারটা রিভিলড হয়। তো আমার মনে হয়েছিল যে জেন্ডার ডায়নামিক্স ওই টাইমেও জেন্ডার ডায়নামিক্সটা একটু ডেটেড লেগেছিল এটা তখন। তুই আমাকে আই বলেছিলিস থিঙ্ক একবার সিনেমাটা বেরিয়েছিল কবে? 2018-তে। তুই আমাকে এই কথাটা বলেছিলিস একবার, আমার সঙ্গে তোর একটা বেশ কথা কাটাকাটি টাইপেরই হয়ে গেছিল মনে হয়। সেটা হচ্ছে জেকে রাউলিং এর একটা বই নিয়ে, যেটা সেই রবার্ট গ্যালব্রেথ সিরিজের একটা নভেল, সেই হ্যাঁ রবার্ট গ্যালভিন। হ্যাঁ সেই একটা নভেল, সেই একটাতে তখন আমি একটা কথা বলেছিলাম কিছু একটা, তখন তুই আমাকে বলেছিলিস যে এটা তো দেবালা ভট্টাচার্যর বিদা ব্যোমকেশেও রয়েছে। তো এবার এই কথাটা আমি মাথায় রেখেছি। এবার এইটা ভীষণ অদ্ভুত একটা জিনিস। এবার এই কথাটা আমি ঠিক বলতে পারবো না, কারণ অভিশপ্ত নাইটি যারা দেখেছে সেখানে একটা ক্যারেক্টার যেটা দেবালয় নিজে প্লে করেছে, সেটা হচ্ছে একটা কে কোডেড ক্যারেক্টার ছিল অফ আ নিউজ এডিটর, যে পরমব্রতকে দিয়ে স্নান করাতো, স্নান করার সময় গা সাবান দিতে বলতো, এরকম টাইপের একটা ক্যারেক্টার। তো সেটাও নিজে প্লে করেছিল। এবার সেই একটা অদ্ভুত স্পেস, মানে এইটা এবার কি মানে, এবার সেটা আমি বলতে পারবো না যে থেকে এসছে এই কথাগুলো, সেটা আমি ঠিক বলতে পারবো না। বাট আমার বিদায় ব্যোমকেশ পার্টিকুলারলি আমার এই জিনিসটা আমার একটুখানি খটকাটা লেগেছে হচ্ছে অভিশপ্ত নাইটি একবার রিওয়াচ করার পরে। যখন আগে দেখতাম, আগে একটা সময় ছিল যখন অভিশপ্ত নাইটি ওয়াজ লাইক কমফোর্ট ফিল্ম আমাদের বন্ধুদের গ্রুপের জন্য। মানে র্যান্ডম কোনো কাজ নেই, একসঙ্গে জড়ো হয়ে কারোর একটা বাড়িতে টিভিতে বা ডিভিডি লাগিয়ে, বা যদি পরে নেট আসার পরে নেটে কিছু একটা ভাবে ডাউনলোড করে অভিশপ্ত নাইটি বসে দেখ। তো
তখন অত ভাবতাম না এই ব্যাপারটা নিয়ে, বাট এই রিসেন্টলি রিওয়াচ করার পরে এই কথাটা মাথায় এলো। কিন্তু বিদায় ব্যোমকেশে আমি ঠিক বলতে পারবো না, কারণ ওইরকম একটা কোডিং ছিল, বাট ওইটা আমার দেখে মনে হয়েছিল যে পুরোটাই হয়তো ক্যারেক্টারটার একটা মানে ডিসগাইজ টাইপের একটা আচ্ছাদন টাইপের একটা নিজের প্রতি তৈরি করেছিল ওই রকম, যাতে আর কি কেউ যাতে সন্দেহটা না করে তার উপর। তো সেই কারণেই আর কি এই ব্যাপারটা নিয়ে আমি ঠিক বলতেও পারবো না। যেটা তুই বলছিস অভিশপ্ত নাইটির ব্যাপার স্যাপার নিয়ে, সেটা কনটেক্সট বলছিস। এখন আমি অভিশপ্ত নাইটি দেখি, তো আমার ভিউ পয়েন্ট যেটা বলছে 2018-তে বেরিয়েছে, আমি দেখেছি তো 2020-তে। আমার ওই টাইমে সিনেমা, আমার কনটেক্সট হলো ব্যোমকেশের অন্যান্য গল্প এবং থ্রিলার ফিলার দেখে যা কনটেক্সট, আমার ওইটা কনটেক্সট ছিল। অভিশপ্ত নাইটি দেখলে হয়তো আমার কনটেক্সট পাল্টাতো, ইউনো, জাস্ট ফর দ্য সেক হ্যাঁ। অফ ইট। রক্তিম দেখেছিস তুই? হ্যাঁ, আমি বিদায় ব্যোমকেশ দেখেছি। ডিজিটাল রিলিজ যখন এসে তার আশেপাশেই আমি ব্যোমকেশ দেখেছি। সত্যি বলতে আমার খুব একটা ভালো লেগেছে তা না। আমি বিদায় ব্যোমকেশের হয়তো ভুলেই গেছিলাম যখন আমি এখন কথা বলছিলাম দেবালয় সিনেমা নিয়ে। কনসেপ্ট হিসাবে আবার কনসেপ্টটা খুবই ইন্ট্রিগিং কনসেপ্ট, মানুষ ভাববে দুবার যে এরকম সিনেমা করবে। তাছাড়া ডিজিটাল রিলিজের আগে গান টানগুলো বিখ্যাত হয়ে যায়, সেখানে যে গানটা বেরিয়েছিল, যে গানটা খুবই বিখ্যাত হয়েছিল, সেটা মিউজিক ভিডিও দেখেও মানুষের একটা আগ্রহ জন্মাবে সিনেমার প্রতি ডিজিটাল রিলিজ হওয়ার আগে। তখন দেখলাম এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। তার কারণ হলো কনসেপ্টটাকে আবার বলছি, ওটিটির 2018 মানে, তাও আমি বলতে পারি দেবালয় অনেকটা গ্রো করেছে ফিল্ম মেকার হিসেবে অভিশপ্ত নাইট পিরিয়ডের পর থেকে। টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না সিনেমাটার। আমি যদি স্ক্রিন প্লেটাকে বাদ রাখি, টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো অতটা খারাপ ছিল না। স্ক্রিন প্লেটা ভালো হতে পারতো হয়তো। দেবালয় এখন যদি বিদায় ব্যোমকেশ করতো, এই ধরনের চিন্তা করতো, তাহলে সম্পূর্ণ অন্যরকম একটা সিনেমা হতো, ওটা হতোই না। আমি যেভাবে দেখি জিনিসটাকে সেটা হচ্ছে যে তখন আর কি একটা অলরেডি একটা স্যাচুরেশন শুরু হয়ে যাচ্ছে ব্যোমকেশে, প্রচুর ব্যোমকেশ হচ্ছে। আবির নিজে মনে হয় একই সঙ্গে মনে হয় পরপর 3-4খানা ব্যোমকেশ করলো অরিন্দম শীলের আন্ডারে, তার আগে তো অঞ্জন দত্তর আন্ডারে করেছিল, তারপর মাঝখানে যিশুও করেছিল। আর তারপর মনে হয় ওই 2018 কি 19-এই মনে হয় একটা পরমব্রতরও ব্যোমকেশ বেরিয়েছিল, সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছিল, আমি ঠিক শিওর না। দুর্গ রহস্য হ্যাঁ, একদম ইদার এই দুর্গ রহস্য ব্যোমকেশ নইলে গুলো মগ্ন। মানে, যদি আমরা অডিয়েন্সের ব্যোমকেশ স্যাচুরেশন নিয়ে বলি, মানে অডিয়েন্স তো শুধু বিগ স্ক্রিন দেখে না, বেশিরভাগ অডিয়েন্স বিগ স্ক্রিন দেখেই না। টেলিভিশন ব্যোমকেশের কথা ভুললে চলবে না। একটা টিভিতে, ইটিভি, হ্যাঁ ইটিভিতে ওটা ছিল, গৌরব চক্রবর্তী ছিল ব্যোমকেশ ওটাতে। তো আমার মানে ব্যোমকেশের সাথে পরিচয় ইনফ্যাক্ট ওই প্রথম ওই সিরিজটা দেখি 2014 সালে, তারপরেই ব্যোমকেশ সমগ্র কিনে এনে পড়া আমার। এবার হ্যাঁ, এটা একদম ঠিক যে প্রচুর স্যাচুরেশন হয়ে যাচ্ছে, তখনই আই থিঙ্ক বুঝে গেছিল যে ব্যোমকেশকে বিদায় বলে দেওয়ার সময় এখনই চলে এসছে। নইলে এখন যে একটা বিচ্ছিরি ওভার স্যাচুরেশন, মানে ওভার স্যাচুরেশনের থেকে একটা আলাদা জায়গায় চলে গেছে, সেইটা যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করা যায়, সেই জন্য বিদায় ব্যোমকেশ বানিয়ে দিয়েছিল। বিদায় ব্যোমকেশ না হলে না বাদামি আয়না হতো, না ড্রাকুলা স্যারও হয়তো হতো। দুটোর যে স্টাইল গুলো, মেলোড্রামাটা ড্রাকুলা স্যারের মেলোড্রামা ওখানে রয়েছে, আর এখানে যে একটা ডিটেকটিভ যে মিথটাকে ডিকনস্ট্রাক্ট করে সেটাও পুরোপুরি ভাবে ওখানে কিন্তু রুটটা শুরু হয়েছে ওখানে। এই ছবিটা না থাকলে কিন্তু এই দুটোর একটা ছবিও হতো না, যে দুটো আমার আর রক্তিমের খুবই পছন্দ। তোর ড্রাকুলা স্যার তোর আই থিঙ্ক খুব একটা অতটাও পছন্দ না, না নাকি? না। তো মানে আমাদের পছন্দ, বাট হ্যাঁ মানে যেটা আমরা মানে প্রত্যেকে এখানে এগ্রি করবে যে ড্রাকুলা স্যার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তো সেইটুকু অ্যাটলিস্ট এগ্রি করবে। ইন্টারেস্টিং, তো মানে ডিমান্ডস অ্যাটেনশন হ্যাঁ মানে। হ্যাঁ একদম। তো সেইটা কিন্তু হতো। আর আমরা শেষ করলাম কথা বিদায় ব্যোমকেশ দিয়ে, তারপরেই আমাদের রয়েছে ড্রাকুলা স্যার। তো তোরা বলা স্টার্ট কর, অমর তো স্টার্ট কর। আমাকেই ফেলতে হলো প্রথমে। আমার সাপোর্ট সিস্টেম হলো আমার রিভিউ, যেটা আমার লেখা ছিল বহুকাল আগে। হ্যাঁ খুলে নে, সেই জন্য খুলে ওটা নে, হলো এখন আমার সাপোর্ট সিস্টেম। কারণ খুলে নে। আমার সিনেমাটার প্রতি সত্যি কোনো ভক্তি সেরকম কিছু নেই, সেই জন্য বুঝে নে ব্যাপারটা। খুলে নে, খুলে তো বল। হ্যাঁ, না না, খুলে নেওয়ার কিছু নেই এখানে। ব্যাপারটা হলো যে আমার যেটা মনে হয়েছিল, আগেন যে কারণে আমার দেবালয় ভট্টাচার্য ফিল্ম মেকিং নিয়ে আমার এতটা ইন্টারেস্ট ইজ কারণ ওই যে ভিজুয়াল স্টাইলটা বললাম, ওই যে লেন্সিং এর ব্যাপারটা, যে একটা মানে ডিফারেন্ট টাইপ অফ লেন্স করা, ফিশাই লেন্সের ওভারঅল ইউসেজ, কালারের উপরে প্রচুর ফোকাস করা। ড্রাকুলা স্যারে আর কিছু না হোক, আমার মনে পড়ে যে সবসময় একটা হোয়াইট কালার প্যালেট বা একটা ওই অন্ধকার ব্লুইশ কালারের একটা অন্ধকার, ওই ব্যাপারটা, ওগুলো আমার ভীষণ মনে পড়ে। গল্প নিয়ে যাই প্রবলেম থাকুক, আমার ভিজুয়াল স্টাইলটা আমার সবসময় মনে আছে। হ্যাঁ, এখন এই ভিজুয়াল স্টাইলের মধ্যে যে বরফটা যে বেসিক্যালি ড্যান্ড্রাফের মতো বা ইয়ের মতো, সেটা তো আর কিছু করার নেই, সেটা পরের কথা। বাট যাই হোক, সেটা
হ্যাঁ, সেটা পরের দিকে আসছে, সেটা 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 তখন বাজেটে চলে যায়। সে যাই হোক, ও নিয়ে ভেবে লাভ নেই। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে যে তোর যেমন মেলোড্রামাটা ক্লিক করেছিল, আমার জন্য মেলোড্রামাটা ক্লিক করেনি। পার্সোনাল কথা, আমার জন্য মেলোড্রামাটা ক্লিক করেনি ব্যাপারটা, ঠিক আছে? আর ওখানে একটা নন লিনিয়ার টাইমলাইন ছিল, আমার মনে হয়েছিল নন লিনিয়ার টাইমলাইনটা একটু বেশি কমপ্লিকেট করে দিয়েছে ব্যাপারটাকে। আমার মনে হয়েছিল এত কমপ্লিকেশনে যাওয়ারই দরকার ছিল না। হ্যাঁ, এখন তুই বলতে পারিস যে স্ক্রিন প্লেটাকে ইন্টারেস্টিং করতে হবে, সেজন্য নন লিনিয়ারিটিতে গেছে। আমার জাস্ট মনে হয়েছে যে অতদূর যাওয়ারই দরকার ছিল না। আর হ্যাঁ, আমার পারফরমেন্স অসাধারণ লেগেছে, মানে অনিবানের পারফরমেন্স অসাধারণ লেগেছে আমার সিনেমাটা। আর আমার মিমি চক্রবর্তীকে বহুদিন বাদে মনে হচ্ছে ও মহিলা অ্যাক্টিং করতে পারে। তো যাই হোক, এই আমাদের এখানকার এমপি কিন্তু যাই কেস হোক, খেয়ে যেতে পারি। অ্যাপার্ট ফ্রম আহ, পলিটিক্স অ্যাক্টিং করতে পারে। সেটাই হ্যাঁ, অ্যাপার্ট সেটাই। ফ্রম পলিটিক্স অ্যাক্টিং করতে পারে। আমার জাস্ট এটাই মনে হচ্ছে প্রথমত যে আমি এখন মানে মুখ খুলে ডায়লগস গুলো যে বলতে পারবো সেটা নয়, বাট আমার ডায়লগস গুলো একটু স্লাইটলি মনে হচ্ছে একটু মানে বেশি, মানে কি বলবো, হিন্দিতে বলে ঠেরাও, বেশি মানে ওয়েট আনতে গিয়ে মনে হচ্ছে বোল্ডার ফেলে দিচ্ছে ডায়লগস গুলো, ঠিক আছে? এতটাই ওয়েটেজের ডায়লগস। আর আরেকটা ব্যাপার হলো যে নকশাল মুভমেন্টকে নিয়ে যে কতবার এই নিয়ে যে সিনেমা হয়েছে, ঠিক আছে? এবং নকশাল মুভমেন্ট মানেই যে একটা সিরিয়াস সিনেমা, আমার মনে হয় ওই অ্যাসোসিয়েশনটা করাটা কতটা ঠিক সেটা কিন্তু খুব ডাউটফুল। আমি বলছি না যে এই গল্পটার ক্ষেত্রে সেটা ইউজ করা উচিত হয়নি, আমি জাস্ট বলছি যে 70s এ নকশালাইট মুভমেন্টকে সবসময় আনা অ্যাজ আ পয়েন্ট টু শো টার্বিউলেন্স অফ বেঙ্গলস পাস্ট, you can show it in different ways also. If you are going to use a movie like this, তুমি যখন মুভি এত ডিফারেন্টলি বলার চেষ্টা করছো, you could have used that also different. ব্যাস এই আমার পয়েন্টস। আর কোন কোন ছবি রয়েছে যেখানে আর কি তোর মনে হয়েছে যে এরকম একটু আরবিট্রারি ভাবেই নকশাল আন্দোলনটাকে টেনে নিয়ে চলে আসা হয়েছে? মানে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, জাস্ট আমার কৌতূহল বশত। না, হ্যাঁ, এটা কৌতূহল আমারও জিজ্ঞেস জিজ্ঞাসা করতেই পারিস। হুম। না না, মানে আমি যেমন বলবো হ্যাঁ যে হ্যাঁ, বল আমার বল একটা বল, ছবি শুনছি যেটা আমি, আমি বল। দেখেছিলাম, মানে নকশাল আন্দোলন নিয়েই একটা খুব পপুলার একটা নভেলের অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে সমরেশ মজুমদারের কালবেলা। কালবেলার অ্যাডাপ্টেশন করেছিল গৌতম ঘোষ। আমি ছবিটা দেখেছিলাম, আমার সত্যি অসহ্যকর লেগেছিল। হুম। আমি জানি না গৌতম ঘোষ এত খারাপ ছবি কিভাবে বানিয়েছিল একটা সময়। বাট আমার আর মনে পড়ছে না ঠিক কোথায় কোথায় এসছে। বাট দেবালয়ের এই জিনিসগুলো নিয়ে একটা ফ্যাসিনেশন রয়েছে আমি দেখেছি। যেমন বিদায় ব্যোমকেশও কিন্তু একটা ডায়লগে ছিল যে যে ঘরটাতে ওর ছেলেকে দেখতে আসছে, জেল ঘরটাতে, সেখানে একজন নকশাল তার কোন একজন টিচারের ছেলে, আই থিঙ্ক এরকম টাইপের কিছু একটা প্লট পয়েন্টে ছিল। মানে জাস্ট এই জিনিসটা দেখিয়েছিল। তো সেখানেও একটা এরকম টাইপের একটা সংলাপ ছিল। বাদামি হায়নায় যেমন শেষের দিকটা, যে ওইটা যদি নকশাল আন্দোলন না, বাদামি বাট আনাতে শেষের হ্যাঁ দিকটা, হ্যাঁ বাদামি আনাতে রিভলিউশন ইটসেলফ আর কি, বেসিক্যালি ওই হ্যাঁ ব্যাপারটাকে অনেকটা টেনেছে আর কি ব্যাপারটা। হ্যাঁ। হুম হুম আমার এই জিনিসটা নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই, বিকজ আই থিঙ্ক দিস থিংস আর প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। রক্তিমের সেই টাইমলাইনটার সংলাপ খুবই সাধারণ, কিন্তু ছবিটা যখনই অমলের টাইমলাইনে যাচ্ছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে সেটা রক্তিমের কাছে প্রায় একটা রূপকথার দেশ, সেটা তার ফ্যান্টাসি, তখন ছবিটা একটা কাব্যিক রূপ ধারণ করছে প্রায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার তো মনে হয় যে এটা কাব্যিকও না হয়তো, কারণ আমার মনে হয় এটা বেশি ছেলে ভোলানো কাব্য। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে আমরা যাই দেখতে পাচ্ছি, যাই শুনতে পাচ্ছি, সেটা রক্তিমের ইমাজিনেশন, সেটা রক্তিমের তৈরি করা, তার কিছু পড়া বই, পড়া কবিতা, সেগুলোর ভিত্তিতে, আর নিজের জীবনের কিছু ঘটনার ভিত্তিতে। তুই যেটা ডেসক্রাইব করছিস যে ছেলে কাব্যের ব্যাপারটা, মানে আমার যে মানে ওয়েটেজ দ্যাট ইজ বেসিক্যালি তাচ্ছিল্য, তার কারণ আমার যা কনটেক্সট দ্যাট ইজ ভেরি লাইট। হুম আমার একটা সিনেমার কথা মনে পড়াচ্ছে যেখানে একটা মানুষের সমস্ত এক্সিস্টেন্সই বেসড অন যা যা বই পড়েছেন সবকিছু, এবং সেটা হলো চার্লি কফম্যানের যে সিনেমাটা আই এম থিঙ্কিং অফ এন্ডিং থিংস। তুই যদি ওই সিনেমাটাও দেখে থাকিস, সে ড্রাকুলা স্যার আমার পোষায়নি, কিন্তু আমি কম্পেয়ার করছি ওই সিনেমাটার সাথে। আমার ওই সিনেমাটা ভালো লেগেছিল কারণ ওখানে ও অ্যাকনলেজ করেছিল সিনেমাটায় যে ওর হুম ব্যাপারটা তাচ্ছিল্যতা, মানে পুরো ব্যাপারটাই যে ওর চিন্তা ভাবনা চলছে, মানে ওর হুম পলিন কেল নিয়ে যে মানে ফ্যাসিনেশনটা, দ্যাট ইজ জাস্ট বিকজ ও পলিন কেলের একটা ক্রিটিসিজমের বই পড়েছে, ওর কিন্তু আর কোনো ফ্যাসিনেশন নেই, ওইটুকুই। হুম এবং সিনেমাটায় ওটা বলেছে। আমার প্রবলেমটা হলো তুই যেভাবে সিনেমাটা ডেসক্রাইব করছিস না ড্রাকুলা স্যার, দ্যাট ইজ ইনফিনিটলি মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ফিল্ম ইটসেলফ। আচ্ছা, তোর কথা শুনে যা বুঝলাম সেটা হচ্ছে তোর এক্স্যাক্টলি ছবিটা যেই যেই কারণে খারাপ লেগেছে, আমার আবার ছবিটা এক্স্যাক্টলি সেই সেই কারণেই ভালো লেগেছে। যেমন তুই বললি মেলোড্রামাটা তোর জন্য ক্লিক করেনি, কিন্তু আমার জন্য ক্লিক করে গেছিল। যেমন বললি যে বরফটা দেখে তোর মনে হয়েছে তুলো, এবার হয়তো তোর মনে হয়েছে যে জিনিসটা আনরিয়েলিস্টিক,
কিন্তু আমার মনে হয়েছিল সেটা কিছুটা হলেও ইন্টেনশনাল হতে পারে তুলোর মতো দেখতে বরফগুলো, কারণ বরফটা অ্যাকচুয়ালি তুলোই ছিল, সেটাকে রক্তিম হ্যালুসিনেশনের মাধ্যমে পারসিভ করছিল অ্যাজ বরফ। এবার আমি সেটা একদমই ডিনাই করছি না যে সেটা বাজেটের ইস্যু হতেই পারে, সেটা আমি ডিনাই করছি না, কিন্তু সে বাজেটের ইস্যু হোক আর যাই হোক, আমার ক্ষেত্রে থিংস সামহাউ ফেল ইনটু প্লেস। আচ্ছা, এবার রক্তিম, তুমি কিছু একটা বলো। তুমি কিয়োশি কুরোসাওয়ার ডপেলগ্যাঙ্গারের কথা বলছিলে, এটা খুব ইন্টারেস্টিং, কারণ একটা মোটামুটি কমার্শিয়াল, সেটা যতই মানে অন্য ধাঁচের ছবি হোক, একটা এসভিএফ এর প্রডিউস কমার্শিয়াল ছবি দেখে কেউই জাপানিজ সিনেমার কথা বলবে না শুরুতেই। কিন্তু আমার মনে হয় এই রেফারেন্স গুলো অ্যাকচুয়ালি থাকলেও থাকতে পারে, কারণ একটা পুরোনো ইন্টারভিউ আমি দেবালয়ে দেখেছিলাম ইউটিউবে, যেটা মানে খুবই খেলো একটা নর্মাল বাংলা ইউটিউব চ্যানেলের ইন্টারভিউ যেরকম হয় সেরকমই, কিন্তু সেখানেও সে নাগিসা ওশিমা, ওয়াকামাৎসু, পিঙ্ক ফিল্ম এসব ব্যাপারে কথা বলছে। তো তোমার কি মনে হয়? ক্ষেত্রে তাহলে এই কথাটা আরো বলা যায়, সেটা হলো ডোপেলগ্যাঙ্গারের সঙ্গে তুলনাটা আরেকটু এই ক্ষেত্রে আসে। সেটা একটা হলো লাইটিং এর ক্ষেত্রে তো ছিল, কালার প্যালেটটার হুম ক্ষেত্রে ছিল। ডোপেলগ্যাঙ্গারের হুম কালার প্যালেটটা খানিকটা এরকম। আচ্ছা সিনারিওটা তো সম্পূর্ণ আলাদা, কিন্তু সিনারিওর মধ্যে যে একটা ডার্ক ভাইব থাকতে হবে, যেটা যে কোনো এই ধরনের সিনেমায়, প্রথমত নকশাল আন্দোলন যে সিনেমায় জড়িয়ে আছে, দ্বিতীয়ত এছাড়া নকশাল আন্দোলন বাদ দিলেও যেটা ন্যারেটিভটায় পড়ে থাকছে, পুরোটার জন্যই সিরিয়াস সিনেমা হতে হবে। কালার প্যালেট কুরোসাওয়া কিয়োশি যেরকম ভাবে ব্যবহার করেছিল, আমার মনে হচ্ছে সেটার ছাপ কিছুটা আছে। আর যেখানে ওই বরফ, যেটা মনে হচ্ছিল তুলো, ডোপেলগ্যাঙ্গারের সব থেকে বিখ্যাত সিন বোধহয়, যেখানে ইয়াকসুকোজি যে ভূমিকায় অভিনয় করছে, তার যে ডোপেলগ্যাঙ্গার, সে একটা অফিসে ভাঙচুর করছে এবং থার্মোকল জাতীয় কিছু একটা উপর থেকে পড়ছে, সেটাই সব থেকে বিখ্যাত হুম সিন। আমার মনে হচ্ছিল হুম সেই হুম সিনটার প্রতি ওমেজ আমি বলবো না, কিন্তু সেই সিনটার কিছুটা ছাপ এখানে রয়েছে। আর হুম সিজিআই এর কথা, যেটা আহ, আমার হ্যাঁ, ওটা যে তুলো, সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে, আমি যে সময় ড্রাকুলা স্যার দেখেছি সেই সময় জাপানি সিনেমার সঙ্গেও আমার অত পরিচয় হয়নি, হয়েছে হুম কিন্তু হুম সেটা হুম ভাষা ভাষা। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওটা মনে হয়েছিল খুব খেলেও মনে হয়েছিল সিনটা, ওটার জন্য মনে হয় স্বাভাবিক, কারণ হুম আমরা বলিউড সিনেমা দেখতে অভ্যস্ত, যেখানে বাজেটটা অনেকটা বেশি, যেখানে শান্তি ওমে একটা সিন বাদ দিলে বরফ দেখালে বরফই পড়ে, তুলো বা থার্মোকল পড়ে না। হুম সেখানে এটা মনে হওয়া স্বাভাবিক। বরফ না পড়লেও সেটা অন্তত রিয়েলিস্টিক করে তোলা হয়। এখানে আমার যেন মনে হয়েছিল রিয়েলিস্টিক করার প্রচেষ্টাটাই নেই। আহ যেটা আমার খুব ভালো লাগছে এখন দাঁড়িয়ে ভেবে, যে রিওয়াজ করলে হয়তো ভালো লাগবে। যেই আনরিয়েলিস্টিক ব্যাপার স্যাপারের কথা বলছো, সেটা তো দেওয়ালের পুরো ফিল্মোগ্রাফি জুড়েই রয়েছে। যে বিশ্বনাথ দাশগুপ্তর জন্য ছবিটা লিখেছিল সেটা দেখে নাও, অভিশপ্ত নাইটি, কিচ্ছু রিয়েলিস্টিক নেই ওটাতে। তারপর ওনার ডিরেক্টোরিয়াল ডেবিউ দেখে নাও, রোগা হওয়ার সহজ উপায়, সেখানে তো রিয়ালিজমের কোনো মাথা মুন্ডু নেই। সেটা কিছু গাড়ি চালানোর দৃশ্য রয়েছে, সন্ধ্যেবেলা গাড়ি চালিয়ে পরমব্রত রাইমা বোধহয় বাড়ি ফিরছে, সেরকম কিছু দৃশ্য রয়েছে, সেখানে দেখে মনে হবে মানে এতটাই আনরিয়েলিস্টিক সেটা, মানে আর বাই ডিজাইন এতটা আনরিয়েলিস্টিক যে দেখে মনে হবে যে সেই পুরোনো দিনের সিনেমাগুলো হতো না, যে গাড়ির ভেতরে, তখনকার দিনে গাড়ির মধ্যে ক্যামেরা লাগিয়ে কিছু ভাবে শুট করতে পারবে না বলে সেই একটা গাড়ির কাট আউট মতন বানিয়ে তার ভিতরে বসিয়ে দিত, বসিয়ে দিয়ে পেছনে একটা আঁকা নাড়াতো, নাড়িয়ে এমন যাতে ওই দেখে মনে হয় যাতে যে গাড়িটা চলছে, সেরকম পুরো সেরকম একটা ব্যাপার রয়েছে। তারপর বিভৎস অ্যাবসার্ড একটা আইস হোয়াইট শার্টের একটা রেফারেন্স রয়েছে, মানে মানে লিটল একটা প্যারোডি রয়েছে সেটা। তারপর কোত্থেকে বাটুল দি গ্রেট ঢুকে পড়ছে কিভাবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। মানে কিছু ওয়েব সিরিজ গুলো যেগুলো করেছে সেগুলো তো মানে সেগুলো তো ইললজিক্যাল, অ্যাবসার্ড, আর বাই ডিজাইন, এগুলো সব বাই ডিজাইন। মানে এই ছবিগুলো দেখে তো আমার জাপানিজ সিনেমার কথা মনে পড়েছেই অনেক জায়গায়। আর যেটার কথা মনে পড়েছে সেটা হচ্ছে কিছু হলিউডের পুরনো স্ক্রুবল কমেডির কথা, যেখানে এনিথিং ওয়াজ পসিবল, ক্যারেক্টাররা দে আর অ্যাক্টিং উইয়ার্ডলি এন্ড ওয়াকিলি, আর এনিথিং ইজ পসিবল দে, ওখানে কোনো লজিকের মাথা মুন্ডু থাকতো না, যা ইচ্ছে তাই হতো। সেগুলোর কথাই আমার মনে পড়েছে। আরো মনে হয়েছে এই ভদ্রলোক সিরিয়াস সিন গুলো এমন ভাবে বানায় যাতে মনে হয় যে খুব ডিপ ইনসাইড, যদি রিফ্লেক্ট করি এই সিন গুলো নিয়ে, চিন্তা করি, এক এক সময় খেলেও মনে হয় সেটা কি ইচ্ছা করে করে। আর যেগুলো খেলো সিন বানায় সেগুলো মাঝে মধ্যে সিরিয়াস মনে হয়। বাদামি হায়না কবলে আমি 3বার দেখলাম। ও, তুমি 3বার দেখলে? আমি 2বার দেখলাম আপাতত, এখনো অব্দি হ্যাঁ, তো 2বার। কি হুম করবো, মানুষজন যাচ্ছে, শ্রবণ কুমার কেউ পড়েনি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে কন্টেক্সটের জন্য।
নাইস, ভালো এখন ভালো। আর দ্বিতীয় কথা, আমার বন্ধু বান্ধব তারা বাংলা পড়তে পারে না, এবং আমি না গেলে স্ক্রিনে যে বাংলা লেখা আসছে ইংরেজি সাবটাইটেল ছাড়া তারা বুঝবে না। ভাই এইসব বলিস না। ও ও আরে বাবা, ভাই, ও বাবা, এ তো ছেড়েছে, বেঙ্গল এ তো এক্সপোজড। কঠিন কাজ, এ তো এটা বড় কঠিন কঠিন কাজ। কাজ। হ্যাঁ, সেখানে বড় আমি কঠিন। ড্রাকুলা তো স্যার নকশাল আন্দোলনকে কিরকম ব্যবহার করেছে, আমার মনে হয় যে একবিংশ শতাব্দীতে এসে নকশাল আন্দোলনকে যেভাবে অপব্যবহার করা হয়েছে সিনেমায়, সেরকম বোধহয় বাংলা কোনো পিরিয়ডকে করা হয়নি। মানে ব্রিটিশ ভারতকেও সেরকম ভাবে অপব্যবহার করা হয়নি যেরকম ভাবে নকশাল আন্দোলনকে ব্যাপার। আমি অবাক হয়ে যাই নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত যারা ছিলেন সেই মুহূর্তে কোনোভাবে সেটা অনেক মানে দূর থেকেই হোক না কেন, যারা নকশাল আন্দোলনকে দেখেছেন একটা পয়েন্টে দাঁড়িয়ে, যারা যুক্ত ছিলেন তারা নকশাল আন্দোলন নিয়ে খুব বেশি ছবি কি করেছেন? আমার তো মনে পড়ে না। মানে নকশাল আন্দোলন নিয়ে গৌতম চট্টোপাধ্যায় কোনো ছবি করেনি। গৌতম চট্টোপাধ্যায় পৃথিবীর যে 4টে 5টা সিনেমা করেছে যেগুলো অন্যান্য জিনিস নিয়ে করেছে। একটা আমি আগের দিন রিসার্চ করতে করতে মানে জাস্ট র্যান্ডম ঘাঁটতে ঘাঁটতে একটা র্যাবিট গৌতম হোলের মধ্যে ঢুকে চট্টোপাধ্যায় গেছিলাম। ডিরেক্টর নাগমতির জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না। উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং হ্যাঁ, ডিরেক্টর একটা ছবি, নাগমতি। এটা এটা নাকি কারোর কাছে মানে একটা নাকি প্রিন্ট কোন একজন মানে ওনার কোনো আত্মীয় বা বন্ধুর কাছে ওনার মানে পার্সোনালি রাখা রয়েছে। বিশ্বনাথ চট্টোপাধ্যায় ওনার ভাই, তার কাছে আছে ওটা নিউ ইয়র্কে, ওটা হুম প্রিন্টে পাওয়া যায় না, নাগমতি ওটা। হুম আহ ওটার জন্যই মন আমার কেমন কেমন করে গানটা লেখা, যেটা আজকাল ফোক হুম গান বলে চালানো হয়। যাই হোক, সেটা আমরা পয়েন্ট থেকে ডাইভার্ট করছি। তারা করেননি। যিনি নকশাল আন্দোলন নিয়ে একমাত্র ঠিকঠাক সিনেমা বানিয়েছেন, তারই বানানো সম্ভব, সেই ভদ্রলোকের নাম মৃণাল সেন। হ্যাঁ আর পদাতিক যেটা বলে গেছে সেটাই শেষ। আমি যারা নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ফার্স্ট টাইম যুক্ত ছিল, আমার পরিবারের কিছু মানুষ আছেন যারা যুক্ত ছিল, এছাড়া আমার চেনা জানা কিছু মানুষ আছেন সেই সময় যারা যুক্ত ছিলেন, সেখান থেকে আমি যে জানতে পেরেছি ওই পদাতিকের সেন্স অফ ডিসিলিউশনমেন্ট যেটা মাঝে মধ্যে আসছে, এবং সেন্স অফ অ্যাজিটেশন যেটা আর মাঝে মধ্যে আসছে, এবং বাকিদের দেখে শেখা বিপ্লব কিভাবে করতে হবে, এই ব্যাপারটাই মোটামুটি নকশাল আন্দোলন। আমি যা বুঝেছি এটার থেকে, বই টই পড়ে যেটা বুঝেছি সেটার থেকে এটা আলাদা। সেন্স অফ ডিসলিউশনমেন্ট, সেন্স অফ অ্যাজিটেশন, এই দুটো মিলিয়ে নকশাল আন্দোলন। সেটা কেউই ব্যবহার করেনি। হয় হুম পুরোপুরি ডিসলিউশন একটা সেন্স দেখায় নকশাল আন্দোলনকে ওভারলি ক্রিটিসাইজ করে, আর নয় এমন একটা রোমান্টিক সিনারিও দেয় নকশাল আন্দোলনে যে তখনকার 70-এর দশকের কলকাতায় যারা বেঁচে ছিলেন তারা দেখলে মানে তাদের যদি বয়স কম থাকতো তারা পিটাতেন, পরিষ্কার কথা। হুম, ওই ওভারলি রোমান্টিক ভিউটা নকশাল আন্দোলনের কারণে কলকাতার মানুষের প্রচুর সমস্যা হয়েছিল। হুম তারা রেগেই যেতেন হয়তো। বুদ্ধদেব দাশগুপ্ত একটা প্রবন্ধে লিখেছে, একটা লোকের হাতেও কোনো একটা কারণে, ওর একটা বন্ধুর হাতে হোচিমিনের একটা বই বা মাও জেদং এর একটা বই ও ধরিয়ে দিয়েছিল। ওই বইটার জন্য ওর প্রাণ বেঁচে যায়, নয়তো খোঁচর বলে ওকে সেদিন মেরে ফেলা হচ্ছিল। হুম এই ধরনের ঘটনা তখনকার দিনে ঘটছিল এবং ক্রমাগত ঘটে চলেছিল। একদম। কিন্তু ওভারলি ক্রিটিসাইজ করে বা ওভারলি রোমান্টিসাইজ করে একটা ইভেন্টকে যখনই দেখা হয়, সেটার ওই হুম একটা ইমেজ যেটা তুমি বললে একটু আগে, সেই ইমেজটাই দাঁড়িয়ে যায়। ভূতের ভবিষ্যতে যেটা আমরা দেখেছি, সেই ওই এক আর কি, ভদ্রলোক দৌড়াচ্ছে এবং পিছন থেকে তাকে গুলি করে গুলি দেওয়া করা হবে। হচ্ছে। একই জিনিস, সেই চর্বিত চর্বণ চলছে সেই নকশাল আন্দোলন নিয়ে, এবং সেটা গোয়েন্দা গল্পের থেকে কম কিছু না, একই হ্যাঁ, ব্যাপারটা একই। কালবেলা কেমন কালবেলা লেগেছে? আমি দেখেছি। কালবেলা মোটেই ভালো লাগেনি, তার কারণ হলো একদম। কালবেলা মহাকাল পুরো যে সিরিজটা টেট্রালজি, এটা হুম মৌসলগাল ছাড়া বাকি তিনটে যথেষ্ট ভালো লেখা। যদিও পর্যায়ক্রমে লেখাগুলো উত্তরাধিকার থেকে খারাপ হতে হতে মৌসলকালের একেবারে ট্র্যাজিক খারাপ লেভেলটায় পৌঁছেছে হুম লেখাগুলো, কিন্তু কালবেলা দ্বিতীয় লেখা এবং যথেষ্ট ভালো লেখা। হুম আমার ভালো লাগেনি কালবেলা সিনেমাটা। কালবেলার কিছুই ওই সিনেমাটা উঠে আসেনি। সিনেমা হচ্ছে একটা, গৌতম ঘোষ যেরকম সিনেমা মাঝে মধ্যে করেছেন। হুম এবার কথা হলো ড্র্যাকুলা স্যার কি রোমান্টিসাইজ করছে, ওভারলি রোমান্টিসাইজ করছে বা ওভারলি ক্রিটিসাইজ করছে? না, করছে না। এটা আমার সেটাই। মনে হয়েছে এই সিনেমার একটা হিউজ প্লাস পয়েন্ট, হুম যেখানে কনভলিউটেড নন লিনিয়ার স্টোরি টেলিংটা আছে। অমৃত এটা বলছে, আমি 100 বার সেটার সঙ্গে একমত। নন লিনিয়ার স্টোরি টেলিং দাঁড়ায়নি সব জায়গায়, সেটার জন্য সিনেমাটা কমপ্লিকেটেড হয়েছে। সেটা না করলে এক এক সময় মনে হয় সিনেমাটা ভালো হতো, হয়তো অন্যরকম হতো, কিন্তু ওভারঅল হুম মাঝে মধ্যে মনে হয় সিনেমাটা হয়তো আহ দেখতে আরো ভালো লাগতো হুম সেটা করলে। এই ব্যাপারটাই আমার তোর সঙ্গে একমত যে নন লিনিয়ার স্টোরি টেলিংটা ঠিক মতো না করলে করাই উচিত না। হুম তাহলে একটা এই একটা ব্যাপার চলে আসে যেখানে মনে হয় এটা কেন দেখছি, মানে নন লিনিয়ার করার কি প্রয়োজন আদৌ ছিল এখানে? এটা গিমিক হিসেবে নন লিনিয়ার স্টোরি টেলিং কে ব্যবহার করা আর কি। হুম সেটা আমার মনে হচ্ছে প্রয়োজন ছিল না। অভিনয়ের কথায় যদি আমি আসি, অভিনয় করেছেন অনির্বাণ। অনির্বাণ ভালোই অভিনয় করে থাকেন, সারা জীবনই ভালোই অভিনয় করেছেন, এখানেও ভালো করেছেন। এটা আমার মনে হয় সিনেমায় অনির্বাণ যে অভিনয় করেছে তার মধ্যে খুব উপরের দিকেই থাকবে ওর অভিনয়ের মধ্যে, ড্রাকুলা স্যারের অভিনয়টা।
সিনেমায় যা করেছে আজ অব্দি। মিমি চক্রবর্তীর গানের ওপারের পরে এইটা কি অভিনয় বলা চলে, অন্য কোনো অভিনয় না। হুম, একদম গানের কারেক্ট। ওপারে আর এটা আর কোনোটা অভিনয় বলে ঠিক বলা যায় না, যেগুলো পয়সা নেওয়া এবং কাজ করা, এটা যেটা হুম অভিনয় মানে কোনো চেষ্টা করে অভিনয় না, এটা হুম করেছে। কিন্তু ওই সিনেমাটা ভালো লেগে আমাদের সবার ভালো লেগেও হুম সবার ভালো লাগেনি, তার কারণটা এটাই, কোনো একটা জায়গায় গিয়ে সিনেমাটা দাঁড়াতে পারেনি সেভাবে, হয়তো নন লিনিয়ার স্টোরি টেলিংটার কারণে হুম সিনেমাটা দাঁড়াতে পারেনি। আমার এখন এই মুহূর্তে সবার অমুক্তর ওপিনিয়নটা শুনে মনে হচ্ছে ওটাই হয়তো এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কারুর কারুর খারাপ লেগেছে। হুম নয়তো হয়তো সিনেমাটা সবাই বলতো অন্তত ভালো, নিজের লোককে দেখা যায়। আমি যা বললাম যে আমাকে নন লিনিয়ার স্টোরি টেলিংটা বিশেষ বদার করেনি, আর নকশাল আন্দোলনের ডেপিকশনটা সেটাও বদার করে, কিন্তু সেটা আদৌ ডেপিক্ট করতে চেয়েছে কিনা সেটাই একটা বড় সন্দেহের বিষয়। কারণ আমার মনে হয় যে ছবিটা বেশি ওই আমাদের বাঙালিদের ওই নকশাল আন্দোলন নিয়ে ফ্যাসিনেশনটাকেই ডেপিক্ট করতে চেয়েছে, ওই রোমান্টিসাইজেশনটাকেই ডেপিক্ট করতে চেয়েছে, আমাদের যে রোমান্টিক ভিউটা সেটাকে ডেপিক্ট টু সাম এক্সটেন্ট ইভেন ক্রিটিসাইজও করতে চেয়েছে। কিন্তু আমার মনে হয় হয়তো এটা আমার পক্ষে বলা যাবে, কারণ হচ্ছে কোথাও একটা গিয়ে হয়তো সেই ফাঁদে নিজেই পা দিয়ে দিয়েছে, সেটাও সম্ভব। সেইটাও মানে আমি ডিনাই করছি না যে সেটাও হয়েছে কিছুটা হলেও। সেক্ষেত্রে একটা হুম। ব্যাপার আছে, কয়েকটা জিনিস মানুষের মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে যেগুলোকে কিছুটা রোমান্টিসাইজ না করলে দর্শক দেখবে না। আর সেটাও নকশাল ঠিক। আন্দোলনকে কিছুটা রোমান্টিসাইজ না করলে দর্শক দেখবে না। দ্য জেনারেল যখন বাস্টার কিটন করেছিল, দ্য জেনারেলের মূল যে সোর্স মেটেরিয়ালটা সেটা ইউনিয়নের পার্সপেক্টিভ থেকে, কিন্তু কনফেডারেটদের পার্সপেক্টিভ থেকে না। যারা জেনারেল দেখেছে তারা জানে এটা কনফেডারেটদের পার্সপেক্টিভ থেকে গল্পটা, যেটা আমরা দেখি। হ্যাঁ। বাস্টার কিটন যখন সিনেমাটা বানাচ্ছেন, যখন অ্যালবোসবার্গ, বাস্টার কিটন, ক্লাইভ ব্রকম্যান তারা স্ক্রিন প্লেটা করছেন, তখন তারা বুঝে দেখলেন যে এই সিনেমা চলবেই না যদি আমি কনফেডারেটদের পক্ষে না দেখাতে পারি। কনফেডারেটদের ভিলেন হিসাবে মানুষ মেনে নেবে না, সিভিল ওয়ারের অতটা পরেও ভিলেন হিসাবে মানুষ মেনে নেবে না। তো একদম। কনফেডারেটদের যেরকম ভাবে রোমান্টিসাইজ তখনও করা হয়েছে, এমনকি লিঙ্কন সিনেমাতেও তো একেবারে লিঙ্কনকে ভালো মহাপুরুষ দেখাতে গিয়েও কনফেডারেটদের একেবারে ক্রিটিসাইজ করতে পারেনি। হুম আহ ওইভাবেই নকশালদের আন্দোলনের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েও আমরা বলতে পারি যে রোমান্টিসাইজ না করলে ও হুম সিনেমাই দাঁড়াবে না। যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে নকশালদের থেকে একদম অপোজিটে আছে, হুম সেই তারা তারাও হয়তো সিনেমাটাকে ভেতরে ভেতরে সিনেমাটা দেখে বলবে যে একটা জিনিস মিসিং, বাইরে বলতে পারে খুব ভালো সিনেমা হয়েছে, একটা জিনিস মিসিং। আমরা অভ্যস্ত হয়ে গেছি নকশালদের রোমান্টিসাইজ করাতে, সেখানে দেবালয় রোমান্টিসাইজ করে খুব একটা ভুল করেনি, ও বরং কম করেছে। হুম হুম। ওটা গ্রেডেশন আছে না ব্যাপারটা, রোমান্টিসাইজ করা ব্যাপারটা তো একটা গ্রেডেশন আছে, কাইন্ড অফ মানে দের ইজ আ গ্রেডেশন অন হাউ মাচ ইউ ক্যান টেক রোমান্টিসাইজেশন আপ টু আ সার্টেন পয়েন্ট। রোমান্টিসাইজেশনটাও তো যদি স্যাকারাইন হয়ে যায় ব্যাপারটা, তাহলে তো সেটাই তো প্রবলেম না। প্রবলেম, সেটাই তো 21st সেঞ্চুরি, গোটা 21st সেঞ্চুরিতে নকশাল আন্দোলন নিয়ে সিনেমাগুলো হয়ে এসছে এবং এখনো হুম হয়ে আসছে, ভবিষ্যতেও হয়ে আসবে। একদমই। সেটাই সেটাই। আর ইন্দুবালাতেও কিন্তু একটা এরকম প্লট ছিল, সেটা নিয়ে অমর্ত্যর সাথে কথা বলতে হবে। তো সেটা নিয়ে ইন্দুবালা নিয়ে টু বি অনেস্ট, ইন্দুবালা নিয়ে যেটা বলার বক্তব্য সেটা হলো, ইন্দুবালা হলো প্রথমত ওর যে ফিল্ম মেকিং স্টাইল, হুম ওর ফিল্ম মেকিং স্টাইল এবং ও যে নন লিনিয়ার ভাবে ও স্টোরি টেলিংটাতে খেলেছে, যেমন একটা ড্রিম লজিকটাকে পুরোপুরি ধরেছে। ঠিক আছে, হুম মানে প্রত্যেকটা অবজেক্টের সাথে একটা টাইমের অ্যাসোসিয়েশন, সেই টাইম দিয়ে তারপর একটা টাইম লাইনে জাম্প করা, তারপরে ওইখান থেকে কোনো একটা অবজেক্টের থেকে আবার আর একটা ফিউচার টাইম লাইনে জাম্প করা। দ্যাট ইজ মানে অ্যাকিন টু হাউ মানে মেমোরি ইজ শোন না। মেমোরি কোনোদিনও লিনিয়ার হতে পারে না, না। মেমোরি আর নস্টালজিয়া ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ সাউন্ডস, টেস্টস, ফিলিংস, ওই ওই অনুযায়ী। এবং ইন্দুবালা ভাতের হোটেলটা ওরকম ভাবেই। সেই জন্য মানে ইভেন বেন পলিটিক্স আর ইনভলভ, সে সে ধরো আমাদের নকশাল মুভমেন্ট বা হোয়াট এভার, দ্যাট ইজ দ্যাট ইজ এন্টায়ারলি সাবজেক্টিভ, কারণ ওটা ইন্দুবালার পার্সপেক্টিভ থেকে। একদম। শি ইজ সামবডি হু ইজ কমপ্লিটলি হোমওয়ার্ড মানে ইনওয়ার্ড না ব্যাপারটা। সো হুম হার ইন্টারাকশন উইথ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইজ থ্রু দ্য পার্সপেক্টিভ অফ আ পার্সন যে ঢুকলো বাড়িতে, হুম যে ঢুকে তাকে গল্প শোনাচ্ছে অ্যাবাউট হোয়াট হুম দ্য পার্সপেক্টিভ ইজ, এন্ড দ্য আইডিয়ালিজম কামস ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অনলি। ওইখান হুম থেকেই ওই অপটিমিস্টিক ব্যাপারটা বের হয়, কারণ ওটাই তার একমাত্র পয়েন্ট অফ ভিউ। শি ডাজন্ট হ্যাভ আর ওন পয়েন্ট অফ ভিউ, কারণ সে তো দেখেইনি পয়েন্ট অফ ভিউটা। সে যতটা হুম অন্য দিক থেকে এসছে ওই অনুযায়ী করেছে। এন্ড খুব বুদ্ধিমান ভাবে দেবালয় সেটাই করেছে। দেবালয় আলাদা করে আবার আউটসাইড ফোর্স দিয়ে বোঝানোর চেষ্টা করেনি যে দেখো এটা হলো নকশাল মুভমেন্ট, অতদূর যায়নি। ওয়ান থিং মোর আই লাইক অ্যাবাউট দিস শো ইজ দ্যাট এখানে কিন্তু অডিয়েন্সকে একবারও স্পুন ফিট করা হয়নি যে ওয়েদার এই নকশাল আন্দোলন বা এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ এগুলো ঠিক ছিল না ভুল ছিল। এখানে শুধু ইন্দুবালার পার্সপেক্টিভটাই দেখানো হয়েছে,
আর সেই ঘটনার সাথে জড়িয়ে থাকা তার মেমোরি গুলোই দেখানো হয়েছে। আর তার যে ট্রমাটা সেই সময়ের সাথে জড়ানো, যেটার কথা রক্তিম বলছিল যে কলকাতার মানুষের যে কালেকটিভ ট্রমাটা সেটাকেই দেখানো হয়েছে। আর একটা জিনিস যেটা আমাকে খুব ভাবিয়েছে সেটা হচ্ছে যে মৈনাক জানবে এই ব্যাপারটা হয়তো, যে প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়, হু ইজ দ্য প্রফেসর অফ ফিল্ম স্টাডিজ, তিনি মৈনাকেরই এক সিনিয়র, সায়ন্তন দত্ত, যে সিনেমা নিয়ে লেখে ভাবে, আই থিঙ্ক বানিয়েছেও একটা দুটো। সে একটা ভিডিও বানিয়েছিল ডিউরিং দ্য সিএনআরসি প্রোটেস্ট এগেনস্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অফ ঘটক অ্যান্ড হিজ ফিল্মস বাই দ্য সাং পরিবার টু প্রপাগেট দেয়ার সিএনআরসি এজেন্ডা। ওই ভিডিওগুলোতে সঞ্জয় বাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, যে রান্নাঘরের ইতিহাস বা হেসেলের গল্প ঋত্বিক ছাড়া আর কে দেখিয়েছে। এবার আমার মনে হলো যে এই শোটাতে দেবালয় বা কল্লোল লাহিড়ী, যিনি মূল বইটা লিখেছেন, তারা ঠিক এই জিনিসটাই তো দেখিয়েছে, যে ঘটনাগুলোতে এই এই যে ঘটনাগুলো ঘটেছিল এই সময়টাতে, সেটাতে সব থেকে বেশি এফেক্টেড যারা, যেই নারীরা, তাদেরই তো একজন ইন্দুবালা, তাই না? হ্যাঁ মানে একভাবে দেখতে গেলে তো আর তাই। একটা জিনিস হচ্ছে যে এখানে যেভাবে রান্নাটাকে দেখানো হয়েছে এস্থেটিক্যালি পলিটিক্যালি, এভাবে কোনো কুইজিনকে আমি কোনোদিনও বড় বা ছোট পর্দায় দেখিনি। তোরা হয়তো দেখেছিস, আমার বাট আমি দেখিনি। আমাদের মতন এস্থেটিক্যালি প্লিজিং কুকিং প্রসেস আর কাদের আছে না বল? মানে না এটা আমি তো বলছিলাম, হুম। এটা না এটা মানে একটা আমি ব্যাপার হচ্ছে যে, দেখেছি, আমি দেখেছি আমি দেখেছি কুকিং এর ব্যাপারটা, না বাট না বাংলা দেখাটা এইটা হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর বাংলাতে সেভাবে বাংলা কেউ কুকিং নিজেদের যেটা রেসপেক্টিভ কুইজিন গুলোকেও, যে যেখানকার, তারাও ঠিক মতন এইভাবে দেখিয়েছে বলে তো মানে আমার অ্যাটলিস্ট দেখা নেই। তোরা আমি জানি না। স্টিল ওয়াকিং এ এটা আর সব করেছিল, থেকে বড় স্টিল কথা, ওয়াকিং যেই এ এখনো ইয়েতে যেখানে এই বাটাবাটি ব্যাপারটা কিছুটা হলেও বাকি আছে, তখন এটা ধরে রাখাটা খুব জরুরি ছিল। এটা এরকম এস্থেটিক্যালি ধরে রাখা কিন্তু এটাকে হয়নি। কোথায় রান্না নিয়ে সিনেমা হয়েছে? আদর্শ হিন্দু সেটাই। হোটেল নিয়ে ভালো সিনেমা একটাও হয়নি। এটা হ্যাঁ দরকার আমি ছিল। ওইটাই এখন বলছি, আমরা ওটাই বলতে তো পারি বলছি। জাপানে আর কোরিয়ায় আমরা বলতে পারি লিটল ফরেস্ট হয়েছে, যথেষ্ট সুন্দর হুম সিনেমা, যেখানে রান্নাগুলো পরপর দেখিয়ে গেছে। হুম। কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো আমাদের রান্না না, বিশেষ করে একটা কালচারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তো কুইজিন তো বটেই, ল্যাঙ্গুয়েজ বাদ একদম দিলে কুইজিন তো বটেই। সেখানে হুম। আমাদের রান্নাকে ধরে রাখার প্রচেষ্টাই যেখানে সিনেমায় হয়নি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচেষ্টা শুধু এইটুকুর জন্যই। অন্য কিছু যদি নাও থাকে, অন্য কিছু তো এখানে আছেই, আমি না দেখেই বলতে পারছি। হুম। আর আমাদের হুম কুইজিন রান্নাটার জন্য বিশাল সেটা জরুরি, পলিটিক্যাল, মানে খুবই একদম পলিটিক্যাল আর প্রচন্ড কি। পলিটিক্যাল আমাদের কুইজিন। হ্যাঁ। আরে আমি তো সেটাই বললাম যে অ্যাস্থেটিক্যালি প্রেজেন্ট করা হলে হয়তো হয়েছে, বাট পলিটিক্যালি কেউ মানে কোথায় কোনো কুইজিনকে প্রেজেন্ট করা হয়েছে বল? যে এখানে যে ইন্দুবালার পুরো আইডেন্টিটি পলিটিক্স যেটা, সেটা তো পুরো এন্টায়ারলি বেসড অন দ্য কুইজিন, তাই না? দেখাতে পারেনি, থেকেও বড় কথা কি বলতো, দেখাতে পারেনি ইজ নট দ্য পয়েন্ট, দেখিয়েছে হয়তো। সোপ অপেরা টোপ অপেরা তো ভরেই আছে, এই হ্যাঁ যে দিনে হ্যাঁ দিনে 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 যে সিরিয়াল প্রত্যেক এপিসোডে দেখাচ্ছে, এগুলো তো আদৌ এইসব হ্যাঁ, জিনিস তাও নিয়ে ঠিক। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে দেখাতে চায়নি বা এত সিনেম্যাটিক ভাবে কেউ দেখানো প্রচেষ্টাই করেনি। একদম। লোকেদের তো হাজার ঘন্টা এক্সকিউজ আছে না দেখানোর। হুম ও এই হুম শোটা থেকে বুঝিয়ে দেখা গেল যে তুমি দেখাতেই পারো, তোমার মাথায় যদি একটু চিন্তা ভাবনা থাকে তুমি দেখাতেই পারো। হুম। ট্রু। একদমই। তো যে কারণে আমাদের এইটা করা, দেবালয়ের নতুন সিনেমা শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, সেটা নিয়ে কথা হোক। অমর্ত্য, তুই বল তাহলে আগে। তো আমি আমিও তোর বন্ধুর মতো, তোর বন্ধুদের মতোই রক্তিম, আমিও যে দীপক চ্যাটার্জি বই পড়েছি তা নয়। বাট আমি মানে আমি তো প্রচুর কমিক্স পড়ি, ওয়েস্টার্ন কমিক্স আমি প্রচুর পড়ি, আমি লাস্ট 1 ডেকেড ধরে পড়ছি ব্যাপারটা। তো আমার ওই দিক থেকে ভালো লেগেছে যে প্রথমে তো ব্যাটম্যান সুপারম্যান তো ছিলই, বাট তার আগেও তো কিছু কিছু হিরোজ ছিল। দ্য শ্যাডো ছিল, ডক স্যাভেজ ছিল, ঠিক আছে, এরা সব ছিল, এরা ছিল পাল্প হিরোজ, ঠিক আছে, অ্যাডভেঞ্চারার্স, এগুলো এগুলো সব। আর এদের যে জেনেসিস হয়েছিল ওটা হয়েছিল 1932 মোস্ট ডেঞ্জারাস গেম, এইসব বি মুভি নোয়ার, এগুলো এগুলো থেকে, ঠিক আছে। তো এবং এরা আলটিমেটলি ভুলে যায়, ওয়ান্স এই সব নতুন নতুন হিরো গুলো যখন চলে আসে মিডিয়াতে, আলটিমেটলি এদেরকে ভুলে দেওয়া হয়। তারপর ফাইনালি এদের রিটার্ন করা হয়, মডার্নাইজ করা হয়, রিকন্টেক্সচুয়ালাইজ করা হয়, সবকিছু করা হয়। তো ওই দিক থেকে ভেবে দেখতে গেলে অবভিয়াসলি আমাদের বাংলাতে ডিটেকটিভ ফিকশন বা হিরোইক ফিকশন ওরকম একটা থাকবেই, জেনেসিস অফ দ্য লট।
অ্যান্ড মানে দীপক চ্যাটার্জি গল্পগুলো পড়েই আমার সিনেমাটা দেখেই বুঝতে পারছিলাম যে একদম ওই সময়কার মানে একটা এক্সোটিসাইজিং অফ দ্য কেসেস, ঠিক আছে, একটা মানে কি বলে মানে আহ, খুব তাড়াতাড়ি একটা ইয়ে পাওয়া, মানে ক্লাইম্যাক্স পেয়ে যাওয়া, ঠিক আছে, বা প্রচন্ড অ্যাকশন প্যাকড ভাবে ক্লাইম্যাক্স পাওয়া। মানে বাঙালিদের ওই ভদ্রলোকিয়ানা একটা ব্যাপার আছে না, যে একটা আরাম কেদারায় বসে সবাইদেরকে কেস টেস বোঝাবো যে হ্যাঁ আপনি খুনি, হ্যাঁ আপনি খুনি। ওটা হলো ভদ্রলোকিয়ানা ডিটেকটিভ গল্প, যেটা ব্যোমকেশ ফেলুদা ওগুলোতে ছিল। হ্যাঁ, এইখানে আমি এই একবার ইন্টারাপ্ট করছি। দেবালয় হ্যাঁ বল। সিনেমার শেষে যে এই ব্যাপারটা দেখিয়েছে, দীপক অ্যাকশনের মাধ্যমে কেস সলভ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ আহ, দীপক চ্যাটার্জি নিজের বহু উপন্যাসে ওই গোল টেবিল বৈঠকের মাধ্যমে সে আমি এই ছবির অ্যানাউন্সমেন্টের ঠিক পরপরই রক্তিমের থেকে স্বপন কুমার একটা 20টা গল্পের সমগ্র নিয়ে পড়েছিলাম। আর পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা খুব ওভার সিম্পলিফাইড প্লট থাকবে, সেটা শুরু থেকেই প্রেডিক্টেবল হবে, কিন্তু সেটাকে অনেকটা মানে দরকারের থেকে বেশি কনভলিউট করা হবে জাস্ট টু ক্রিয়েট দ্যাট ইলিউশন অফ সাসপেন্স। অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, ইট ওয়ার্কস ফেয়ারলি ওয়েল, কারণ সেই সাসপেন্সটা তৈরি করে মানে পাঠকদেরকে ধরে রাখতে পারে, সেই ধরে রাখার ক্ষমতাটা গল্পগুলোর মধ্যে রয়েছে। এমন না যে সেই রিডাররা সেটা বুঝে গিয়ে আগেই পড়া ছেড়ে দেবে বা সেই রকম না। যদি পড়া ছেড়ে দিত তাহলে তো হয়ে গেছিল, তাহলে তো যতটা পপুলার স্বপন কুমার ততটা হতেই পারতেন না। একটা টার্ম আছে, ঠিক আছে, আমার একজন বান্ধবী আছে যে খুব রেগে যায় যখনই আমি টার্মটা ওর উপর ইউজ করি, কারণ ও ক্ষেপে যায়। টার্মটা হলো জনরা লিটারেসি। ঠিক আছে, বেসিক হুম কথা হলো কোনো একটা, তুমি যদি একটা নোয়ার নোয়ার সিনেমা যদি তুমি কোনোদিনও দেখে থাকো, হুম নোয়ারের ওয়ান অফ দ্য প্রাইমারি থিংস ইজ, 1 নম্বর হলো তোমার একটা ফেম ফাটাল থাকতে হবে, 2 নম্বর হলো তোমার স্মোক থাকতে হবে, 3 নম্বর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে, 4 নম্বর প্লট কনভলিউটেড হতে হবে। প্লট কনভলিউশনটা ইজ দ্য ফর্ম অফ দ্য জনরা। হুম হ্যাঁ, এখন ব্যাপারটা কি দাঁড়ায় যে তুমি যদি প্লটটা কনভলিউট করো, তোমার কাছে ক্রিটিসিজম আসবে যে প্লটটা বেকার কনভলিউটেড। আমার মনে হয় এই সিনেমাতে কনভলিউশন মানে মানে ওই ক্রিটিসিজমটা জাস্টিফাইড নয়, কারণ গল্পের যে ক্রিয়েশন, সে নিজেই কমেন্ট করছে তো কনভলিউশনটা নিয়ে। হ্যাঁ সেটাই আর তো তোমার ক্রিটিসিজমকে অলরেডি নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছে, সেটাই। কারণ হি ইজ সেলফ অ্যাওয়্যার অ্যাবাউট ইট। হুম আচ্ছা বাট রক্তিম বল। হ্যাঁ আমি বলছি, এবার আমি খানিকক্ষণই বলছি কারণ এই সিনেমাটা নিয়ে অনেক কিছু আমার বলার আছে বলে আমার মনে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। অন্য দিয়ে অতটা বলার ছিল না। সেটা হলো একটা ক্লেম দিয়ে আমি আমার বলাটা শুরু করছি। ক্লেমটা আমি একবার ভাবছিলাম এটা নিয়ে আমি কিছু একটা লিখবো, আমার আমৃতার সঙ্গে কথা হচ্ছিল যে কিছু আয়ন ফিল্মসে পাবলিশ করা যায় কিনা। যে সেখানে আমি লেখা শুরু করেছিলাম, যেটা লেখা শুরু করেছিলাম সেটাই একটু ছোট করে আমি বলছি। আমি 3টে সিনেমার কথা বলছি। একটা হলো দ্য জেনারেল, হুম যেটা জেনারেল 1926 আমরা জানি টোকিওতে রিলিজ হয়েছিল, এবং 1927 নববর্ষে দু একদিন পরে নিউ ইয়র্কে ওয়াইড রিলিজ। দ্য হুম জেনারেল হুম হুম মডেস্ট ফিনান্সিয়াল সাকসেস ছিল, ক্রিটিকরা প্যান করেছিল খুব বাজেভাবে। দু একটার বেশি ক্রিটিক পাওয়া যাবে না যারা দ্য জেনারেলকে ভালো বলেছিল, এবং তার ফলস্বরূপ বাস্টার কিটন নিজের ক্রিয়েটিভ অটোনমি হারিয়ে ফেলে। হুম অনেকটাই তার ক্রিয়েটিভ অটোনমি কমিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্টার কিটন ভালো সিনেমাই বানাতে থেকেছে, এবং শেষ অব্দি রেল রোড আর যখন ক্রিয়েটিভ অটোনমি বুড়ো বয়সে ফিরে পেলেন সেই অব্দি ভালো সিনেমাই তিনি বানিয়ে এসেছেন। 1966 টোকিও ড্রিফটার বলে একটা ফিল্ম জাপানে রিলিজ হয়েছিল, সেজুন সুজুকি। নিক্কাৎসু। সেজুন সুজুকি। হ্যাঁ হ্যাঁ, সুজুকি হুম সাইজুনের ডিরেকশনে টোকিও হুম ড্রিফটার। এটা সিনেমাটা ব্যাকগ্রাউন্ড এটা যে নিক্কাৎসু খুবই রেগে যাচ্ছিল সুজুকির উপর, কারণ তিনি খুব আউটল্যান্ডিশ হুম সিনেমা, এক্সপেরিমেন্টাল সিনেমা বানাচ্ছিলেন। আন্ডারস্টেটমেন্ট। সুজুকির বাজেট, আন্ডারস্টেটমেন্ট অফ দ্য হ্যাঁ, ডেকেড। বিশাল সুজুকির বাজেট আন্ডারস্টেটমেন্ট। 2/3 করে দেওয়া হয়েছিল। হুম সুজুকির বাজেট 2/3 করা হয়েছিল টোকিও ড্রিফটারের সময়। ভাবা হয়েছিল এটাই উনি শুধরাবেন, কিন্তু তিনি হুম যা শুধরানোর জায়গায় যা বানালেন তা দেখে স্টুডিও হাওয়া হয়ে গেল, অডিয়েন্সও হাওয়া হয়ে গেল। আবার মডেস্ট ফিনান্সিয়াল সাকসেস। হ্যাঁ আর ক্রিটিকরা সম্পূর্ণভাবে এই বিষয়ে আমি শিওর ছিলাম না। আমি কয়েকজন যারা এই জাপানিজ সিনেমা নিয়ে চর্চা করেন এবং খুব উঁচু লেভেলে আছেন তাদের থেকে জিজ্ঞেস করে যেটা জানলাম, টোকিও ড্রিফটার ওয়াজ অ্যাবসলিউটলি প্যান্ড বাই দ্য ক্রিটিক্স। হুম ঠিক আছে, একটা সিকুয়েল এসেছিল, তার মানে মডেস্ট ফিনান্সিয়াল সাকসেস তো ছিল। আর এর এটা ফলে কি জানতাম হয়, না, আলো, এটা জানতাম না হ্যাঁ, সিকুয়েল ছিল। সিকুয়েল এসেছিল, সুজুকি ডিরেক্ট করেন। আচ্ছা ওকে। 30 থেকে 35% বাজেট আরো কমিয়ে দিল,
সুজুকি। তার এবার ফলে কি এলো, মানে মানে কালার সিনেমা কোনোদিন পয়সা থাকলো না, তার ফলে কি এলো না, ব্র্যান্ডেড টু কিল। ওই লোকটাকে থামানো যাবে না। হ্যাঁ ক্রিয়েটিভ অটোনমি কমিয়ে দিল এবং সুজুকি মানে ঋত্বিক ঘটকের মতো প্রডিউসার খুঁজতে হয়েছে ভদ্রলোককে, টিভি মুভি বানিয়ে খেয়েছেন হুম বহুদিন। হুম মানে গল্ফ নিয়ে সুজুকি সিনেমা বানাচ্ছে, হুম এরকম হুম দিন সুজুকির এসছে। নেক্সট আরেকটা সিনেমা যেটা আমার খুব প্রিয় সিনেমা এবং সবাই জানে আমার খুবই প্রিয় সিনেমা, 1977 হাউস, ওবায়াশি নোবুহিকো। আহ হুম উফ হাউস অরিজিন হানাগাতামি বলে ওবায়াশি একটা সিনেমা বানিয়েছেন, আমরা জানি। হুম হুম ওটা ওনার ফাইনাল পেনাল্টিমেট ফিল্ম। হাউস আর হানাগাতামি একই স্ক্রিপ্ট থেকে তৈরি। আচ্ছা হুম হানাগাতামি স্ক্রিপ্টটাই একটু মডিফাই করে, যেহেতু ওটা বানানোর বাজেট পাননি, হাউসের স্ক্রিপ্ট বানানো হয়েছে। হুম ক্যারেক্টার্স আর মোস্টলি দ্য সেম, ওটাই হুম ওরকম ভাবে বানানো হয়েছে। হাউস কোনো ডিরেক্টর বানাতেই রাজি হয়নি, ওবায়সী অরিজিনালি স্ক্রিপ্ট রাইটার হিসেবেই থাকতে চেয়েছিলেন, কোনো ডিরেক্টর বানাতে রাজি হননি। তারপর অনেক অভিনব উপায়, সেসব উপায় বললে অনেকটা সময় চলে যাবে, ওবায়সী বানাতে নিজেই ডিরেক্টর হয়ে সিনেমাটা বানাতে পারেন। এবং আবার কোনো ক্রিটিকই পছন্দ করে, এখন অনেকে পছন্দ করেন না, তখন কেউ পছন্দ করেনি। হুম হুম আবার এটা মোডেস্টের থেকে একটু বেশি ফিনান্সিয়াল সাকসেস। হুম একমাত্র ওবায়াশি একজন ডিরেক্টর যিনি এইরকম পরিস্থিতিতে পড়ে একটা কমার্শিয়াল স্কেলে এক্সপেরিমেন্টাল ফিচার বানাতে গিয়ে ক্রিয়েটিভ অটোনমি চলে যাওয়ার ধাক্কা খাননি, কারণ এটা ওনার শুরুর দিকের কাজ। এবং ফলস্বরূপ একটা খুব ভালো কেরিয়ার তিনি বানাতে পেরেছেন। দেবালয় কিন্তু একই কাজ করছে। আচ্ছা রক্তিম, তোমার কথা শুনে আমার একটা সিনেমার কথা মনে পড়লো। আর টু থিঙ্ক অ্যাবাউট ইট নাও, ওই ছবিটার সাথে বাদামি হায়নার একটা অদ্ভুত মিল রয়েছে। আর তোমার যে পয়েন্ট গুলো সেগুলোর সাথে একটা মিল রয়েছে, সেটা হচ্ছে সেই ছবিটা হচ্ছে ইলেন মে রিস্টার, আই থিঙ্ক 1987 বা 8 এর সিনেমা। It is considered one of the biggest critical and commercial disasters in the history of not just Hollywood but world cinema in general. Often considered as one of the worst films ever made, but I love the film absolutely because of how it creates comedy out of the lack of self-awareness of two একেবারে fucking terrible songwriters. আহ, এই ছবিটা মানে এত কমার্শিয়াল ডিজাস্টার হয়েছিল যে একটা রিভিউয়ারও এটাকে ভালো বলেনি সেই সময়। রজার ইবার্ট একেবারে ল্যাম্বাস্ট করেছিল। ওয়ান অফ দ্য রিজনস আই ডোন্ট রেসপেক্ট হিম অ্যাজ মাচ অ্যাজ আদার্স, বাট এটা নিয়ে কথা না বলাই ভালো এই মুহূর্তে। তো ইট ওয়াজ সাচ এ ডিজাস্টার যে তারপরে আজ অব্দি লেনমে একটা ছবি বানাতে পারেনি। আনটিল রিসেন্টলি আই থিঙ্ক শি ইজ ওয়ার্কিং অন সামথিং উইথ ডাকোটা জনসন, আর আই থিঙ্ক শি ইজ অলসো প্রডিউসিং ইট। তো সেই ছবিটার পরে একটা ক্রিটিক্যাল রিভাইভাল হয়, কিন্তু তারপরে এখনো অব্দি বেশিরভাগ লোকে এই সিনেমা দে ডোন্ট গেট দ্য পয়েন্ট অফ দিস ফিল্ম। আমার মনে হয় বাদামি হায়নার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এটাই বলছিলাম যে 2024-এ দাঁড়িয়ে আমি এই তিনটে সিনেমার রেফারেন্স এই কারণে দিলাম, দেবালয় একই জিনিস করছে। হ্যাঁ হুম একই জিনিস করছে দাঁড়িয়ে বিগ বিগ স্টুডিওর কাছে। আমি বাস্টার কিটানটা বোধহয় আর কেও ছিল স্টুডিও, সুজুকির সময় নিকাতসু, হাউসের সময় যতদূর নিকাচ্ছু আমার মনে হচ্ছে তোহো। তোহো হুম হাউসের সময়। হাউস তোহো এখানেও হাউসে হাউস তোহোই তোহো, ছিল, হ্যাঁ। এইখানে আমরা দেখতে পাচ্ছি এসভিএফ, ওই যে স্টুডিও তো এসভিএফ এরই বোধহয় অফশুট। হুম 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 হ্যাঁ এসভিএফ যথেষ্ট বড় একটা স্টুডিও, তাদের সঙ্গে কাজ করছে, এক্সপেরিমেন্টাল একটা ফিচার ফিল্ম বানাচ্ছে। আশা করবো ওর অটোনমি চলে যাবে না এরপর। এই ফিল্মটা কিন্তু মডেস্টের বেশি ফিনান্সিয়াল সাকসেস হবে না, হ্যাঁ হ্যাঁ তাও একটার হবে বেশি কিনা আমি স্ক্রিন জানি বেশি না, লোক বলতে মনে পারছি করছে না। না। আর ক্রিটিকরা খুব একটা প্রশংসা সিনেমাটার করছে না। হ্যাঁ, আমি প্রথম দিনই যেটা দেখলাম 3 আউট অফ 5, 2.5 আউট অফ 5 এরকম আমি বেশি দেখলাম। এখন কি করছে আমি জানি না, প্রথম দুদিন আমি প্রশংসা দেখিনি। আমরা কি খুব একটা বাংলা ক্রিটিক্সদের নিয়ে কি ঢুকবো এই ব্যাপারটাতে? কারণ না, আমার আমি প্রশ্ন, আমি ন্যাশনাল ক্রিটিকদের নিয়ে বলছি, আমি টাইমস নাও এ পড়েছিলাম ওরা। তাদেরকে নিয়ে কথা আরো না বলাই ভালো, কারণ ওরা ভাই মানে বাংলা সিনেমার ব্যাপার ওরা আরোই বোঝে না। আমি নাম করা ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এসব পাওয়া ক্রিটিকদেরও দেখেছি, একেবারে জঘন্য বস্তা বসা বাংলা সিনেমাকে ভালো বলে, মানে যথেষ্ট ভালো কিছু বাংলা ছবিকে খারাপ বলে। আসলে ঠিক কথা প্রবলেমটা বলছি। কি বলতো রক্তিম, মানে আমার যা মনে হয় প্রবলেমটা এখানে দাঁড়িয়েছে যে আমার অ্যাটলিস্ট স্বপন কুমারের বাদামিয়ানা কবলে দেখে মনে হচ্ছে ইট ইজ ভেরি 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 বেঙ্গলি। হুম ইট ইজ সো বেঙ্গলি না, টু সাম এক্সটেন্ট যে লোকেরা এলিয়েনেটেডও হয়ে যেতে পারে। আই এম জাস্ট হ্যাঁ সেইং। এলিয়েটেড হবে, ভূতের ভূতের ভবিষ্যৎ যেটা, বাঙালি না হলে হ্যাঁ বোঝা যাবে না। এক্স্যাক্টলি যেমন এক্স্যাক্টলি আমি কি এক্স্যাক্টলি করে আলটিমেটলি চলে কিন্তু। মানুষকে রেফারেন্স বোঝাবো ভূতের ভবিষ্যতে যদি সে এক্স্যাক্টলি বাঙালি না হয়? সেটাই। এক্স্যাক্টলি স্বপন কুমারের এটা অসম্ভব ব্যাপার বোঝানো এই সিনেমাটা অন্য কাউকে। সে অনেকটা জিনিস মিস করবেই। যেমন ওয়াঙ্কার বইয়ের গ্র্যান্ড মাস্টার যখন আমরা দেখছি,
আমাকে একজন হুম বলেছিল, একজন প্রফেসর, তিনি আমাকে বলেছিলেন যে ওয়াঙ্কার ভাইয়ের গ্র্যান্ড মাস্টার মেইন জিনিসটা তোমরা মিস করে গেছো, তোমরা বুঝতেই পারোনি। কারণ ওখানে অনেকগুলো ভাষার সমষ্টিতে কথা বলছে। একজন হয়তো সাংহাইয়ের ভাষায় কথা বলছে, আরেকজন অন্য একটা চাইনিজ ডায়ালেক্টে উত্তর দিচ্ছে। এই ডায়ালেক্ট অনুযায়ী সিনেমাটা অনেকটা এগোচ্ছে। সেটা হুম চাইনিজ অডিয়েন্স যারা ওখানে থেকেছে বুঝতে পারছে, আমরা ধরতেই পারবো না, আমাদের কাছে সব চাইনিজ। হুম হুম কে কোন ডায়ালেক্টে কথা বলছে। আমাদের এখানে আমি যদি একটা ভাষায় কথা বলি, আমার পাশে যদি কেউ বরিশালের ভাষায় কথা বলে, আর একজন যদি সুন্দরবনের কোনো অঞ্চলের ভাষায় কথা বলে, আমরা এই ডিফারেন্সটা যেটা বুঝতে পারবো, ওখানে তো বুঝতে পারবে না। সেই সেম জিনিসটা হয়েছিল। আহ এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, আরেকটা জিনিসও মিস হয়ে যাবে যদি স্বপন কুমারের বই কেউ না পড়ে, তাহলে তারাও কিছু কিছু জিনিস মিস করবে। দেবালয় প্রচন্ড চেষ্টা করছে স্ক্রিনে ব্যাপারগুলো দেখাতে। আমি কয়েকটা জিনিস বলছি। স্বপন কুমারের বই দিয়ে আমার সাহিত্য পড়া শুরু ছোটবেলায়। সেটা আচ্ছা দীপক চ্যাটার্জি আচ্ছা সিরিজেরই বই, ড্রাগন। কি করতে বাবা ওই আচ্ছা বই কিনে আমার দিয়েছে, তার মনে আগে আমি হয় পাগলি। এই কয়েকটা হ্যাঁ, গল্প আমি বোধহয় পড়েছি আগে। যে কোনো র্যান্ডম স্টেশনারি দোকানে বা বইয়ের দোকানে এরকম বই পাওয়া যেত হ্যাঁ, যে ওগুলো পাওয়া যেত। সেরা গোয়েন্দা এক্স্যাক্টলি, ওগুলো গল্প, পাওয়া যেত। সেরা রোমাঞ্চ ঠিক, গল্প, এরকম টাইপের কোনো একটা ওখানে সিরিজ ওইসব দিয়ে আমি মনে হয় থাকতো। গল্পগুলো পড়েছি, আমি কোথাও একটা কয়েকটা গল্প অন্তত আমি এবার পড়েছি। ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হলো, আহ, তখন পড়েছি এবং আমার দীপক চ্যাটার্জি আর ড্রাগন এই দুটো নাম মনে আছে, আর কিচ্ছু মনে নেই ওই গল্পটা। স্বপন কুমার প্রত্যেকটা উপন্যাস লিখেছেন, কোন উপন্যাস 70 পাতার উপরে তিনি লেখেননি। আমরা যেগুলো বড় গল্প বলি সেগুলো ওনার উপন্যাস, ঠিক আছে, লিখেছেন। এবং সেগুলো রবীন্দ্রনাথের বইয়ের থেকে একটা সময় বেশি বিক্রি হয়েছে। শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক, একটা সময় বিক্রি হয়েছে। আহ স্বপন কুমারের উপন্যাসের বৈশিষ্ট্য, ফাস্ট পেসড অ্যাকশন, প্রত্যেকটা চ্যাপ্টারে টুইস্ট থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা গল্পে বিপক্ষে একবার না একবার বিপক্ষ মানে যারা খল পক্ষ তারা ধরে নিয়ে যাবে, এবং দীপক যে কোনো উপায়ে সেখান থেকে ছাড়া পাবে। কয়েকটা উপায় খুবই কনভলিউটেড বা ইলজিক্যাল, ছাড়া পাবে। স্বপন কুমার কিন্তু, সমরেন্দ্রনাথ পান্ডে, ইনি কিন্তু খুব বড় পরিবারের ছেলে। বাবা এবং ঠাকুরদা উকিল, এবং নিজে ডাক্তারি পড়তে এসেছিলেন আরজি করে, বোধহয় ডাক্তারি পড়েছিলেন। পড়তে পড়তে পয়সার টানাটানি দেখা দেওয়া যে কোনো কারণেই তিনি এই লেখা শুরু করেন স্বপন কুমার ছদ্মনামে। এই কারণে অন্যান্য যারা লিখতে পারেন না, অ্যামেচারিশ লেখক, তাদের থেকে স্বপন কুমারের পার্থক্যটা স্বপ্নিল বলতে পারবে। সেটা হলো স্বপন কুমারের শব্দ চয়ন, যে শব্দগুলো তিনি ব্যবহার করেন, তার ভকেবুলারি লিমিটেড নয়। আমার একটা জিনিস, আমি যেটা হ্যাঁ, আমার ভীষণ বলুন। একটা বিশাল ডিসপ্যারিটি রয়েছে, সেটা হচ্ছে যে ডায়লগে, ডায়লগে আমরা কি দেখি, মানে এমনকি রবীন্দ্রনাথ টবীন্দ্রনাথের ডায়লগও কিন্তু ওই রকম ওই সাধু ভাষায় ওরকম ডায়লগ হবে না। আমি যতদূর আমি না, পড়েছি এখানে ডায়লগ মানে অনেকটা সাধু ভাষায় চলে যায়। অনেকটা কয়েকটা মানে পুরোটা না, কিন্তু কয়েকটা নর্মাল কথা বলছে, হঠাৎ করে হ্যাঁ, পেছন থেকে এমন কারণ একটা কথা বলে কারণটা দিল যে হলেন স্বপন কুমার বা সমরেন্দ্রনাথ পান্ডে, তিনি তিনি শিক্ষিত, তিনি ভাষা জানেন, তিনি লিখতে জানেন না, এটাই হলো সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে তিনি লিখতেও জানেন অবশ্যই, নয়তো অত তো সুপাঠ্য হয়ে ওঠে না ওইগুলো না লিখতে জানলে। হুম, লোকে নয়তো পড়তো না। সমরেশ মজুমদার কি বলেছে, সমরেশ মজুমদার বলেছে যেখানে কোনো বই পৌঁছাতো না জলপাইগুড়িতেও ওই বই পৌঁছে যেত। সুচিত্রা ভট্টাচার্য বলেছেন যে বই একবার শুরু করলে শেষ না করে রাখা যেত না, থামা যাবে না। এক যাক, নিঃশ্বাসে পড়তে হয়। জলপাইগুড়ির নাম উঠেছে, আমি খুব খুশি। হ্যাঁ, তো তো সেই জলপাইগুড়ির অর্জুন এবং সুচিত্রা ভট্টাচার্য কলকাতার প্রজ্ঞা পারমিতা দেবী, তারা খুব বেশি বিখ্যাত এই মুহূর্তে। হ্যাঁ স্বপন কুমারের দীপক চ্যাটার্জি অতটা বিখ্যাত নয়, যেভাবেই হ্যাঁ হোক, বিখ্যাত হলেও বিখ্যাত নয়। এবার লেখার মধ্যে অনেক ল্যাক অফ লজিক ছিল, যেটা হতো কারণ ভদ্রলোক যেটা বলেছেন না, ওই রাত্রিবেলা বসে লিখতেন হুম শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুমে, এটা সত্যি ঘটনা। কারণ হুম উনি তো শ্রী ভৃগুও ছিলেন, এরকম পরিবর্তন দেখা যায় না। তিনি তো রেজিস্টার্ড ডক্টর, সমরেন্দ্রনাথ পান্ডে রেজিস্টার্ড ডক্টর, মানে আরেক স্ল্যাশ শ্রী ভৃগু, যিনি বাংলার নাম্বার 1 জ্যোতিষী, এখনো তার নামে চলছে, স্ল্যাশ স্বপন কুমার। এমনকি এইরকম উনি তিনটে। প্রচুর র্যান্ডম বইপত্র লিখেছেন, মানে এই উনি হাঁস এই মুরগির হ্যাঁ প্রতিপালন নিয়ে বই হ্যাঁ লিখেছেন। হ্যাঁ এইসব বই লিখেছে এরকম টাইপের। পয়সার জন্য যা করা যায় সব হ্যাঁ, করেছেন। যার লেখার দরকারে উনি লিখে গেছেন, মানে লেখার এবং কোনো শেষ নেই ওনার লোকটার। ডাক্তারি হুম, বিষয়ে ওনার লেখা বইও যথেষ্ট জনপ্রিয় একটা অডিয়েন্সের মধ্যে, হোমিওপ্যাথি যতদূর নিয়ে, আমি জানি। হোমিওপ্যাথি নিয়ে হোমিওপ্যাথি লেখা। না, অ্যালোপ্যাথি নিয়ে। উনি তো না অ্যালোপ্যাথিক না না রেজিস্টার্ড না, ডক্টর। হ্যাঁ অ্যালোপ্যাথি রেজিস্টার, কিন্তু হোমিওপ্যাথি নিয়েও লিখেছেন বই। মানে একজন ডাক্তার, তিনি রেজিস্টার্ড ডক্টর, তিনি জ্যোতিষও, এইরকমও হুম দেখা যায় না। হুম খুব খুব আমি রেয়ার। ইনফ্যাক্ট যখন তো আমি অ্যালবামটা প্রথম বেরিয়েছিল, ওই কানু কহেরা এই গানটা যেটা ছিল, এটা এই হ্যাঁ, পদাবলী গান, ওইটা আমি প্রথমে শুনে ভেবেছিলাম এটা কি ওই সাইডটাকে ট্যাপ করবে, বাট যেইভাবে গল্পটাতে না, ঢুকেছিল যেভাবে ট্যাপ করেছে এটা আরো ভয়ঙ্কর। সুন্দর মানে লাগে। আমি আমি তো ভাবলাম ওটা গৌরাঙ্গ আরো টৌরাঙ্গ মারাত্মক। কিছু একটা থাকবে। ওটাও কিন্তু একটা, হ্যাঁ তুমি বলেছো, আমি হ্যাঁ যদি ঝড়ি দেবালয়, যে পরিমাণে দেবালয় ট্রিবিউট দিয়েছে এবং যে পরিমাণে দেবালয় হোমেজ দিয়েছে, আহ, একটা তো অবশ্যই 2046 হোটেল রুম নাম্বারটা দেখানো, রুম হ্যাঁ নাম্বার হ্যাঁ টু হ্যাঁ ও হ্যাঁ ফোর হ্যাঁ সিক্স এবং হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ স্টেপ প্রিন্টিং এ চলে যাওয়া 1 মিনিটের মধ্যেই, হ্যাঁ 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 সিনেমাটা স্টেপ প্রিন্টিং এ চলে যাওয়া।
আবার এটা তো আর ওবায়সির ব্যাপারটা, ওটা যদি দিয়ে থাকে একটা মোমেন্ট এক্সপ্রেশন অ্যাঙ্গেলটা যেরকম ভাবে দাঁড়িয়ে দেখছে ওরা দুজন, সেটা তো অনেকটা আমার মনে হলো হানাগাতামির সঙ্গে কানেক্টেড। আর যেটা ওই যে হ্যাঁ, এটা বলা খুব প্রয়োজন, যদি এরকম ভাবেই করে থাকে, যেহেতু আবিরের ফেলুদার ব্যোমকেশ পাসটাকে কিন্তু ইউজ করেছে, হুম। প্রচন্ড ভাবে ইউজ হ্যাঁ করেছে হ্যাঁ, মানে দেবালয় এখানে। হ্যাঁ, এটা তো ভীষণ কাস্টিংটা obvious। মানে সেক্ষেত্রে 200%, ওই কাস্টিংটা ওই পদাবলী 200% কাজ করেছে। হ্যাঁ, ওই কালো ছেলে গৌড় হবে এই ব্যাপারটা, আমি দিস ইজ এ ফার ফেচ থট, কিন্তু এই ব্যাপারটা অবশ্যই এখানে তো আমরা জানি হেস্টিংস এর ব্যাপারটার সঙ্গে কানেক্টেড, কিন্তু হুম। আমি যদি এটার সঙ্গে কানেক্টেড ধরি যে সৃজিতের গৌরাঙ্গের সিনেমায় আবির গৌরাঙ্গ হিসাবে অভিনয় করতে চলেছে এবং তার একটা প্রিভিউ আমরা পেলাম আবিরের গোল গোল নাচ দেখে, এটা খুব একটা ভুল কি হবে? আমার তো মনে হয় না হবে। আমার মনে হয় একটু আহ বেশি ভাবা হয়ে যাচ্ছে এখানে। এবার টেক্স অ্যাপারেন্টলি দেবালয় যে পরিমাণ চাটছে সবাইকে, এটা নিয়েও চাটছে অনেক। আমাদের না স্বনামধন্য দদককে ঠিক এখানে না নাই বেটার, মানে at this হ্যাঁ, point ভাই। আমি কেন দদক নাম বলবো, আমি একটা হিন্দি সিনেমার নাম বলবো, মানে মানে তুই ডিসপ্যারিটিটা দেখ সব কিছু। রক্তিম এখানে পুরো মানে বাংলার পুরো সমস্ত সাহিত্যের হিস্ট্রি আনছে, আর আমি এদিকে ইংলিশ সিনেমা, হিন্দি সিনেমা, কমিক্স এইখান থেকে আনছি ব্যাপার স্যাপার। একটা হিন্দি সিনেমা 2014 বা 12 সালে, নাম হলো রয়। এর লোকজনদের বক্তব্য খুব মজা সিনেমা। আমার সিনেমাটা চূড়ান্ত হয়ে গেছে খালি একটা জিনিসের জন্য, চূড়ান্ত হয়ে গেছে। রাইটার সে লিখতে গিয়ে তার রাইটার্স ব্লক, গল্পে রাইটার্স ব্লকের ডেফিকশনটা দেখিয়েছে হলো যে মানে রয় ক্যারেক্টারটা, ও হলো হুম। একটা জাহাজ নিয়ে মাঝখানে সমুদ্রের মধ্যে বসে আছে, জাহাজটা সমুদ্রে মাঝখানে আটকে গেছে, বাস ওনার গল্প কিন্তু শেষ। কারণ সে রাইটার্স ব্লকে, সে কিন্তু এখন জানে না সমুদ্র থেকে বের করবে কি করে। রাইটার্স ব্লকটা যেই কেটে যায়, তখন ফাইনালি গল্পটা শুরু হয়, তখন দেখে সমুদ্র থেকে মানে পেট্রোল কোথা থেকে একটা পেয়ে আবার আবার বোটটা নিয়ে আবার ফিরে আসে, তারপর আবার গল্প শুরু হয়। আমার এই জিনিসটা দেখেই আমার হঠাৎ এখানে স্বপন কুমারের এই ব্যাপারটা দেখে আমার মনে হলো আচ্ছা, মানে এইভাবে করছে মানে। আর আমার যেটা আরো ভালো লেগেছে যে যে ওয়ার্ল্ডটা এখানে ডেপিক্ট করছে, দিস ওয়ার্ল্ড ইজ মানে দুটো রিয়ালিটি ইন ফ্লাক্স। সব মানে দীপক চ্যাটার্জি রিয়ালিটি ইজ কমপ্লিটলি বিহোল্ডেন টু স্বপন কুমারের পেন, বাট হি ইজ অলসো কমেন্টিং অন হিজ ক্রিয়েটর। আমার এটা খুব ভালো লেগেছে। ওর যে সিনিসিজমটা না, যে ও যে কারণে মানে নোয়ার প্রোটাগনিস্টের মতো কথাবার্তা বলছে, ওর সিনিসিজমটাও জাস্টিফাইড, বিকজ হি ইজ অ্যাংরি যে ওনার লেখক এইভাবে লিখছে, হি ইজ অ্যাংরি অ্যাবাউট ইট। কিন্তু উনি এটাও জানেন যে উনি বেরোতে পারবেন না ওই সার্কেলটা থেকে, ও বেরিয়ে নিজে কিছু করতে পারবে না ওই সার্কেলটা থেকে, ওর লেখককেই করতে হবে। দ্যাটস ওয়াই দ্য সিনিসিজম, দ্যাটস ওয়াই দ্য অ্যাঙ্গার। এটাই তো সিনেমার থিমটা, থিমেটিক হুম বেস তো হুম হুম সিনেমার এটাই, ফিকশনাল ক্যারেক্টার ট্রাইং টু ইয়েস, আন্ডারস্ট্যান্ড হিজ রিলেশনশিপ উইথ হিজ ক্রিয়েটর অ্যান্ড উইথ হিজ হিজ ক্রিয়েটর। ওয়ার্ল্ড, হিজটা খুব ইম্পর্টেন্ট, হিজ ওয়ার্ল্ড উইচ মে নট ইয়েস, বি দ্য ওয়ার্ল্ড। ইয়েস, হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। এটা এটাই সিনেমার থিম সেকেন্ড হাফে। আমি হুম, অবাক হয়েছিলাম ফার্স্ট হাফটা দেখে, না আমি খুব অবাক হয়েছিলাম, আমি একটা সময় ভাবছিলাম, অনেকে দু একজন বেরিয়েও গেছিল, আমার মা পাশে বসেছিল, আমারও মারও ফার্স্ট হাফ, আমারও কিন্তু বেরিয়ে গেছে ফার্স্ট হাফটা কতজন। ছাড়া সেকেন্ড হাফটা হয় না। এক্স্যাক্ট। হুম। সেকেন্ড হাফটা দেখলে বোঝা যায় ফার্স্ট হাফে না ওই অতগুলো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস না করলে বা ওই স্টাইলিস্টিক এক্সপেরিমেন্ট গুলো না করলে সেকেন্ড হাফের ওই যে পিওর স্টোরি টেলিং সেটা আসেন, হুম হুম আনইন্টারাপ্টেড স্টোরি টেলিং সেকেন্ড হাফে। আমি বলবো না একদম। স্টোরি টেলিং এ কোনো ফল্ট নেই, কিন্তু এত হুম। ভালো স্টোরি টেলিং, এত ভালো স্ক্রিপ্ট আমি বাংলা সিনেমায় খুব কম দেখেছি, এবং দ্য বিগ থ্রি কে ধরেই আমি বলছি খুব কম দেখেছি স্ক্রিপ্টের দিক থেকে এত ভালো স্ক্রিপ্ট। হুম। শুরু থেকে শেষ অব্দি পাঁচটি সবাই ইউজ করে, কিন্তু শুরু থেকে শেষ অব্দি বিদায় গেছেই বা সেটা কি পেরেছে? দেবালয় পারেনি, এটাও প্যাস্টিশ। এখানে ও যেভাবে পারলো ব্যাপারটা, ও যদি শুধু স্বপন কুমারকে প্যারোডি করতো তাহলে আমি মানতাম যে ঠিক আছে, একটা জিনিস ও ধরেছে, সেটা ইনজেস্ট করেছে এবং সেটাকে ও প্যারোডি করছে, সে সেটা করেনি। না, যা পেয়েছে সেটাকে ও ধরেছে এবং সেটা নিয়ে কিছু না কিছু করেছে। এই সিনেমার মধ্যে কেউ এক্সপেক্ট করবে না যে একটা আহ, আহ, রাষ্ট্রবিরোধী থিম আসবে, কেউ এক্সপেক্ট করবে না এই সিনেমা যেটা আসতে পারে। আই ওয়াজ শক। আমার অ্যাকচুয়ালি ভয় হচ্ছে এখন ওটা সত্যিকারের সেন্সর করেছে না দেওয়ালে ইচ্ছা করে ওইটা মিউট রেখেছে, ওটা কারণ অন্য জায়গায় রাষ্ট্র শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে রাষ্ট্র শব্দটা কেটে দেওয়ার মানে হয় না, তাই না হবে। না, এটা ইচ্ছে করে খিল্লি করার জন্যই বেসিক্যালি, আর কিচ্ছু না। আর না, কারণ হচ্ছে যদি ওটা ওখানে সেন্সর করা থাকতো তাহলে একটা সেকেন্ড স্লাইড থাকতো সেন্সর বোর্ডের সার্টিফিকেটটা, যেটা ছিল না শুরুতে। সেইটা নেই। হুম। এই ব্যাপারগুলোর সম্পর্কে আমি কিছু জানিও না।
এখানে আমি আর একটা সিমিলারিটি খুঁজে পেলাম ইস্টার বলে সিনেমাটার সাথে, যেটার কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে ইন ইন হাউ বোথ দিস ফিল্মস ট্যাকেল দের পলিটিক্যাল আন্ডারটোন। আমার ইস্টার ভালো লাগার প্রধান কারণটাই ছিল যে ইট ওয়াজ আ স্যাটায়ার অন দ্য কোল্ড ওয়ার অ্যান্ড রিগান এরা আমেরিকা, যখন সিটিজেন রাইটস ওয়ার মোস্টলি টেকেন ফর গ্রান্টেড আর আমেরিকানস উডেন্ট থিঙ্ক টুয়াইস বিফোর কিলিং অফ ইটস ওন সিটিজেন। এই ছবিতেও বাদামি হায়নাতেও একই জিনিসই দেখি। আর এখানে হয়তো প্লটটা মেবি লিটল টু ওভার দ্য টপ, কিন্তু দ্য পলিটিক্স আই থিঙ্ক ইজ ভেরি মাচ গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। কারণ আমরা ইতিহাসের সাপেক্ষে আমরা দেখতেই পারি যে অনেক শক্তিশালী রাষ্ট্রই নিজেদের সিটিজেনদেরকে, নিজেদের নাগরিকদেরকে গিনিপিগ হিসেবে ট্রিট করার আগে দুবার ভাবেনি। আমাদের দেশও হয়তো কোথাও সেই রাস্তাতেই যাচ্ছে, সেটা আমরা সবাই এগ্রি করতে পারি। আর আমার মনে হয় দেবালয়ও এই ছবিতে সেটাই দেখিয়েছে একরকম। আর দুটো ছবির মধ্যে যেটা একটা কমন আর একটা ব্যাপার, সেটা হচ্ছে both do it without making a fuss, like without taking it very seriously, যে দেখো আমি পলিটিক্যাল সিনেমা বানাচ্ছি, দুনিয়াটাই বদলে দেবো বাড়া। না, এটা আমি প্রায় কোথাও দেখতে পাই। মানে এইভাবে ইন্ডিয়াতে আই থিঙ্ক একমাত্র দিবাকর ব্যানার্জি হয়তো পারে, যেটা আমি দেখেছি, যে একমাত্র দিবাকর ব্যানার্জি পারে একেবারে ক্যাজুয়ালি হাসতে হাসতে খেলতে খেলতে একেবারে স্টেট মেশিনকে পুরো ল্যাংটো করে রাস্তায় নামিয়ে দিতে। দিবাকর ব্যানার্জির পরে আই থিঙ্ক দেবালয় ভট্টাচার্য ইজ দ্য অনলি ওয়ান যে মানে উলঙ্গ রাজাকে হাসতে হাসতে বলতে পারে ওই রাজা তোর কাপড়। এই সাহসটা সবার থাকে না, আর এই সাহসটা এখন এই শিল্পীদের এই সাহসটা থাকাই দরকার। এখন স্ক্রিপ্ট এত সুন্দর লেখা সত্যি তাই। শুরু থেকে শেষ অবধি। আর মানে তোর প্রত্যেকটা মেটা স্টোরি টেলিংটা কিন্তু চলছে, বাট ভিতরের যে হ্যাঁ, গল্পটা, দ্য পাল্প ফিকশন, দ্যাট ইজ অলসো গোয়িং কিন্তু কনকারেন্টলি। ও কিন্তু ভুলে যায়নি যে পাল্প ফিকশনটা ভিতরে। একদম একদম যে রিলেশনশিপটা দীপক চ্যাটার্জি আর স্বপন কুমারের মধ্যে চলছে, যেটা আমি বলতে পারি দুটো অ্যাকশন গুলো সেটা যে কোনো মুভি দিতে পারতো। হুম। যে কোনো মুহূর্তে বেশি কমিক হয়ে গিয়ে গল্প হয়নি, মানে হুম এটাই একটা বিশাল অ্যাচিভমেন্ট। এছাড়া টেকনিক্যাল পয়েন্ট গুলো যেটা আছে এই ফিল্মের মতো শহরের সিনেমাটোগ্রাফি, আমি জানি আমার একটা সিনেমা ভালো লেগেছিল, সেটা স্বপ্নিলের একদমই ভালো লাগেনি। আমি হুম সিনেমায় এন্ডিং এ হাততালি দিয়েছিলাম অনিদিবল বাংলা সিনেমা থেকে, সিনেমাটা শহরের উষ্ণতাও দিতে, সেটা স্বপ্নিলের মোটেই ভালো লাগেনি। আমার হাততালি দেওয়ার কারণটা ছিল সিনেমার শুরু থেকে অনেক ইলজিক্যাল সিন আছে, কিন্তু হাততালি দেওয়ার কারণটা ছিল এন্ডিংটা আমি এক্সপেক্ট করিনি। এন্ডিং এ যেটা দেখালো সেই সেই এক্সাক্ট সেই এন্ডিংটা আমি এক্সপেক্ট করিনি। আমি অন্য একটা এন্ডিং এক্সপেক্ট করেছিলাম যেটা দেখানো হয়, ওই এটা এখন কারণে আমি অ্যাভেলেবেল হাততালি আছে দিয়েছিলাম। কোথাও? জি5 এ রয়েছে শহরের সব, সিনেমা, হ্যাঁ ওটিটিতে চলে এসেছে। জি5 এ। আচ্ছা আম, ওটা আর এটা আমার মনে হচ্ছে সিনেমাটোগ্রাফির দিক থেকে বাংলা কলকাতাকে যে অন্যরকম ভাবে দেখানো যায় সেইটা বোধহয় বলা খুব জরুরি। এটা না হয় একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, কলকাতাকে কিন্তু ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড বলেই তো কলকাতার জায়গায় একটা অন্য কিছু দেখিয়ে দিচ্ছে না। আমি তো ইএম বাইপাসই সেই দেখছি, মা ফ্লাইওভারই সেই দেখছি, হ্যাঁ। জিনিস তো একই দেখছি। হুম। এবার মূল কথা এটা যে এত ভালো সিনেমাটোগ্রাফি যেখানে চাইনা টাউন দেখাচ্ছে, এত ভালোভাবে হুম। চাইনা টাউন বাংলা সিনেমায় না, কোনোদিন দেখায়নি, পরিষ্কার ভাবে কোনোদিন দেখাইনি। এমনকি কলকাতাকে এরকম যে একটা নোয়ার ল্যান্ডস্কেপে কলকাতাকে নিয়ে যাওয়া যায়, এক্স্যাক্টলি, এটা কি আমরা একদম ভেবেছি? এক্স্যাক্টলি। একদম এত ডেঞ্জারাস ভাবে, এত আনসেটলিং একটা ভাইব দিতে পারে শহরটাকে, দুটো ভাবা সিনের যায় কথা আমি বলছি। একটা হলো ওই বাস স্টপটায় যেখানে দীপক চ্যাটার্জির চরিত্রটা বসে আছে, হ্যাঁ, যে না। উঠলো যে এবং থেকে। একটা একটু হ্যাঁ ওই একটা। আর আরেকটা হলো বাইক চালানোর সময় যেখানে ওই স্বপন কুমার আটকাচ্ছে ওকে, বাইক হুম চালাতে হুম দেবে হুম না, হুম আটকাচ্ছে এবং লেখাটা দোয়াতটা তার দোয়াতে কালি ফুরিয়ে যাচ্ছে। ওইখানে যে ওই কলকাতা ওরকম ভাবে মানে ক্যাটস্টিক সিস্টেম এক্স্যাক্টলি। কলকাতার হুম ফিল্ম যেখানে কলকাতাকে হুম। অন্যভাবে আমি দেখেছি, আমি একদম এটা এইভাবে দেখতে স্বপ্নীলকে পেয়েছি একটু ডার্ক ওয়েতে। বলছিলাম, ঝিল্লি হুম স্বপ্নীলকে তো সার্টেনলি, বলছিলাম যদিও এটা আমি। ঝিল্লি কতটা কলকাতাকে দেখিয়েছে আই ডোন্ট কান্ট সে। ঝিল্লি তো বেসিক্যালি ঝিল্লি তো মোস্টলি না না এনক্লোজ না উইদিন দ্যাট ধাপা এরিয়া। ধাপা তো ইটস এ কলকাতা অবশ্যই, ফ্র্যাগমেন্ট অফ সেটাও তো কলকাতা। হ্যাঁ দেখা মানে ওই ওই প্রয়োজন। জায়গাটা, বাকিটা হ্যাঁ বাকিটার মধ্যে অনেক জায়গায় রয়েছে, বিশ্ব বাংলা ওরকম টাইপের কয়েকটা মানে হ্যাঁ, কয়েকটা জায়গায় কিন্তু গিয়ে। আমি যে একটা হ্যাঁ সিনেমা বাট দেখছি, হ্যাঁ। আমি একটা বাইরের লোককে বলবো যে দিস ইজ হোয়াট কলকাতা ক্যান বি হুম সিনেমাটিক্যালি, এস্থেটিক্যালি। আই উইল একদম। শো দিস, আই উইল শো হুম, মহানগর, আই এক্স্যাক্টলি। উইল শো দিস। ইয়েস হুম, আমি একদম। অন্তহীন দেখাতে পারবো তো হয়তো আর হয়তো এইটা দেখাতে পারবো, ক্যাটস্টিক্স দেখাতে পারবো। হুম হুম। আর তাছাড়া তো খুব ভালো, মানে লোকে
ইজিলি অ্যাট্রাক্টেড হবে কি দেখে? হয় মহানগর দেখে, ওই ট্রামের সিন এবং তারপরে যেভাবে কলকাতায় এগোচ্ছে, হুম আর নয় এটা দেখে। কিন্তু কালার দেখেই মানুষ বসে পড়বে সিনেমা দেখার জন্য, কালার প্যালেট হুম দেখেই। হুম এরপরে যেটা, সেটা হলো যেটা নিয়ে কথা খুব জরুরি বলা, সেটা হলো মিউজিক, এই সিনেমার মিউজিক সাউন্ড ট্র্যাক। হ্যাঁ মানে ফুলে ফুলে ঢলে ঢলে সেটা না শুনেছি, মুক্তির মন্দিরে ওরকম ভাবে ব্যবহার করবে আমি জানতাম না, কিন্তু ভালোই লাগলো যেভাবে ব্যবহার করেছে। আউট অফ প্লেস মনে হয়নি অদ্ভুত ভাবে ব্যবহার করলেও। আর ক্লুটা, পদাবলী কীর্তন দিয়ে ওরকম ভাবে একটা ক্লু বেরিয়ে আসা, এটা একটা যথেষ্ট বড় অ্যাচিভমেন্ট। কালো ছেলে গৌর হবে, সেটা আমরা যে সেন্সে নেব, পদাবলী কীর্তনও যে সেন্সে নেবে, সেই সেন্সের জায়গায় কালো ছেলে গৌর হবে ওই সেন্সে নেওয়া, এবং প্লট পয়েন্টটাকে কানেক্ট করা। হুম যেটা আমি সবসময় ভাবছিলাম এটা একটা মানে বাঁচিয়ে রাখছে, আমি একটা টাইমে ভাবছিলাম এটা অবান্তর কথা বলছে, মানে দীপক চ্যাটার্জি মানে ওই হেস্টিংস এর বোতাম মানে জামায় হুম ফুটোটা নিয়ে। আর নয়তো আমি হ্যাঁ ভাবছিলাম সিকুয়েল টিকুয়েল কিছু করবে, ওটাই ফুটো শোধরাবে জামা। হুম কিন্তু সেটা যে এই সিনেমাতে এরকম ভাবে বের করে নিয়ে আসবে এবং সেটা প্লট পয়েন্ট হিসেবে ব্যবহার করবে, ওই গানটা দিয়ে কানেক্ট করে, ওই গানটা 10 বার শুনেও এখন আমার কলার টিউন গানটা। আর তারপরে এছাড়া প্রত্যেকটা গান খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। গান তো এসব মানে ক্রাউনিং অ্যাচিভমেন্ট সব সিনেমাতেই থাকে দেবালয়, সেই বিদায় মুকেশেও একদম কিছু থাক না থাক গানটা ছিল। হুম ড্রাকুলা এ- স্যার আমি দেখেছি একজন আমার খুব পরিচিত, সে বাংলা সিনেমা দেখেই না, বাংলা গান শোনেই না, হুম তারও আবার জন্ম নেব গানটা খুবই পছন্দ হয়েছিল, ফলে গানটা নিশ্চয়ই ওইভাবে অ্যাট্রাক্ট করতে পেরেছে ড্রাকুলা স্যারের ক্ষেত্রেও। হুম ইন্দুবালার হাতের হোটেলে আমি জানি না দ্বিজেন্দ্র গীতির সুর ব্যবহার করে আর একটা লাইন ব্যবহার করে বাকি গানটাকে পাল্টে নিজের লিরিক্স ঢোকানোটা কতটা যুক্তিযুক্ত, এবং এটা রবীন্দ্রনাথের গান নিয়ে করলেও মানে একটা আপ্রোর হতো, দ্বিজেন্দ্র গীতি বললে এই মুহূর্তে আপ্রোর হয়নি, বা গানটা দ্বিজেন্দ্র গীতির মধ্যেও একটু অজানা বল। ঘন মেঘে ঢাকা, সুহাসিনী ঢাকা, পুরোটা চেঞ্জ করা, যাই হোক করেছে, খারাপও লাগেনি। ইভেন দেহতরী গানটা ওই একই সিরিজের গান, যেটা সেখানেও শুধুমাত্র মেইন একটা দুটো লাইন ব্যবহার করে বাকিটা দেবালয়ের নিচে ব্যবহার করেছে। মানে যেই গানটা আমরা সুবর্ণরেখাতে শুনেছিলাম সেই গানটা এটা না, শুধু একটা দুটো লাইন রেখে বাকিটা চেঞ্জ করা। আহ, এই গানটার জন্য অ্যাকচুয়ালি আমি ঋত্বিকের সাথে কম্পারিজনটা টানলাম, একটা ওই ব্যাপারটা ছিল, কারণ আফটার অল সুবর্ণরেখা আর ইন্দুবালা দুটো মানে মানে ভীষণ রিডাকটিভ ভাবে বলতে গেলে। আর among other thing, ওপার থেকে এপারে আসা কিছু মানুষের যে জীবনের ট্র্যাজেক্টরিটা সেটা নিয়ে তো মানে among other things again বলে দিলাম। সে যাই হোক। ও এই কথাটার থেকে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে দেওয়ালা ভট্টাচার্য প্রত্যেকটা কাজে অন্যান্য ছবির রেফারেন্স, মানে অ্যাজ ইন রেফারেন্স ওমাজ নয়, ডাইরেক্ট রেফারেন্স। যেমন বিদায় ব্যোমকেশের চ্যাপলিনের দ্য কিড, ইন্দুবালাতে তরুণ মজুমদারের নিমন্ত্রণ। আর এখানে আহ, আমি ভাবছিলাম যে এইটাতে কিছু থাকবে কি থাকবে না, দেখার সময় ভাবছিলাম যে যদি কিছু থাকে কিভাবে আসবে এখানে, কিন্তু যেভাবে এলো তারপর মানে সেটা এখানে ভাবা যায়। কালমা সিনেমাটার ব্যাপারটা, ওটা আবার অরিজিনালি এমন আমি একটু রিসার্চ করেছিলাম, ওটা নিয়ে যেটা আমি জানলাম সেটা হলো আমাদের এখানে তো হলে কাউন্টডাউন, মানে কাউন্ট ডাউন বলেন ওটাকে, রীতিমতো কাউন্ট করছিল, মানে দে আর কাউন্টিং এলো, দে আর হুম শাউটিং অ্যালং এন্ড কাউন্টিং অ্যালং, হল আমাদের হুম হলটাই অন্তত। অরিজিনালি আমি যেটা শুনছি, মানে আমার খুব সন্দেহ আছে এটা কত সেকেন্ডের হয়েছিল, যে সিনেমাটা আমি উইকিপিডিয়াতে ফুল ফিল্ম, উইকিপিডিয়া খুবই অড প্লেস ফুল ফুল ফিল্ম পাওয়ার জন্য, কিন্তু এটা উইকিপিডিয়াতেই পেলাম। হুম আহ, যা আমি দেখলাম 35 সেকেন্ডই, ওটাই বোধহয় 32-35 সেকেন্ড, কিন্তু ওটা অরিজিনালি বোধহয় প্রমোট করা হয়েছিল 1.5 মিনিট না 2 মিনিট এরকম বলে। হুম অরিজিনালি সিনেমাটা প্রমোট করেছিল তখন হুম ফ্রান্স ওস্টেন বোধহয় ডিরেক্টর ছিলেন, তিনি প্রমোট হ্যাঁ করেছিলেন। হ্যাঁ এখানে এটা একটা শখ, এবং এটা আমরা কেউ এক্সপেক্টও করবো না যে এরকম কিছু হতে পারে, এই সিনেমা এরকম ভাবে এন্ড হতে পারে। আর কি সুন্দর এডিটিং, বাজ পাখি যখনই কথা বলছে বাজ পাখি ডানা ঝাপটানোর মতো এডিটটা হচ্ছে। গৌতম হালদার এমনিতে ইজ আ ভেরি মানে সেলফ সেন্টার্ড অ্যাক্টর, আমি মানুষটাকে বলছি না, মানে অ্যাজ এন অ্যাক্টর পারফরমেন্স গুলো যেরকম হয় ভেরি সেলফ সেন্ট, এমনিতে ইজ আ ভেরি মানে উনি অ্যাটেনশন ড্র করতে পছন্দ করেন, এবং হুম সেটার জন্য খুব একটা থিয়েটারেও অ্যাকচুয়ালি সুবিধা হয় না, সিনেমায় তো হয়ই না। দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ফিল্ম যেখানে আমি দেখলাম গৌতম সরকারের নার্সিসিস্টিক অ্যাক্টিং স্টাইলটা, সেটা একটা সিনেমাকে উল্টে এনহ্যান্স করলো। দিস ইজ ভেরি রেয়ার এরকম হুম হওয়াটা। এর আগে আমি কোনো সিনেমায় অ্যাকচুয়ালি দেখিনি, আমি সবার কাছে শুনেছি কোথাও ভালো একটা, নিজের হুম চোখে তার কোনো প্রমাণ দেখিনি। এইখানে দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো এই ব্যাপারটা। এছাড়া আবির চ্যাটার্জির পারফরমেন্স, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন? এটাই কথা বলি, ইন্টারভিউ উনি বলেছে যে ব্যোমকেশ ইজ স্টিল মানে পার্সোনালি ওর কাছে বেস্ট পারফরমেন্স।
ফেলুদা আর হুম এটাকে দেখেও। হুম কেউ অনির্বাণ কি নিজের ব্যোমকেশ বেস্ট বলতে পারে? এটা প্রত্যেকেরই আমার মনে হয়েছে আবিরের পারফরমেন্সটা এখানে ভেরি ইম্পর্টেন্ট টু দ্য ফিল্ম, শুধু প্রোটাগনিস্ট বলে তাই নয়। এই পারফরমেন্সটা কাস্ট চয়েসের জন্য সেই ফেলুদা ব্যোমকেশ হিস্ট্রি সেটাও যেমন একটা কথা, এই পারফরমেন্সটা আবিরের বেস্ট পারফরমেন্স হিসেবেই থেকে যাবে ফর, মানে এটাকে অতিক্রম করাই আবিরের জন্য মুশকিল, কারণ আবির ইজ আ লিমিটেড অ্যাক্টর। হ্যাঁ, লিমিটেড বটে, তবে আমার মনে হয় খারাপ অভিনেতা আবির নয়। কারণ আমার বিশ্বাস যে একজন লিমিটেড অভিনেতা হতে পারে, তবে সে ভালো অভিনেতা হতে পারে, সেটা সত্যি। আহ, আবিরের মধ্যে দের ইজ আ সার্টেন স্টোইসিজম টু হিম। আবিরের মধ্যে একটা স্টোইক ব্যাপার রয়েছে যে আহ, ওকে হি ক্যান প্লে ব্যোমকেশ ভেরি ওয়েল বিকজ অফ দ্যাট। কারণ ব্যোমকেশের সামনে একটা খুব মর্মান্তিক একটা খারাপ ঘটনা ঘটলো, সে হি ইজ নট, মানে হয়তো সে ভেতরে ভেতরে মুভ হচ্ছে, তবে সে বাইরে একটা ভীষণ শক্ত একটা কঠোর একটা অ্যাপিয়ারেন্স ধরে রাখতে পারছে, আর সেটা আবির আর কি। সেই জন্য আবিরকে মানিয়েছিল ভালো। এই কারণে আবিরকে ফেলুদায় কোনোদিন মানাবে না, ফেলুদা ওরকম হলে চলে না, হুম খুব ডিফিকাল্ট এক্ষেত্রে ফেলুদায় মানানো। আর আবির যে জেনারেশনাল ব্যোমকেশ আমি বলছি আবিরকে, সেটাও হয়তো অঞ্জন দত্তর ব্যোমকেশের জন্য, হুম হয়তো ওই আবিরের স্টোইক ব্যাপারটাকেও কি পরের ব্যোমকেশ গুলো কাজে আমি লাগিয়েছে। ওটা বলতেই যাচ্ছিলাম যে অরিন্দম শীল যে ব্যোমকেশ গুলো করেছে, ওইখানে আমি যেটা দেখলাম সেখানে হয়েছে যে ওই জিনিসটার মধ্যে মানে বেঁধে রাখতে চাইনি, অন্য মানে ব্যোমকেশের একটা অন্য সাইড দেখাতে চেয়েছে। তবে একদমই বুঝতে পারিনি যেটা, সেটা হচ্ছে অভিনেতার যে লিমিটেশনটা। সত্যবতীর সঙ্গে প্রেম করছে ব্যোমকেশ, সেটা ঠিক আছে, দেখানোই যায়। তবে সেটা একজন অনির্বাণ ভট্টাচার্য অনেক ভালো পারবে আবিরের থেকে। মানে ওই জিনিসটা আবিরের ঠিক আসে না, স্পন্টেনিয়াস ইমোশনস গুলো তার মধ্যে ফুটে উঠতে পারে না অতটা ভালোভাবে। হয় এছাড়া না যে অত ভালো। দুটো, আর দুটো যে লিড অ্যাক্টর আছে, সেটা একজন পরাণ বন্দ্যোপাধ্যায় আর একজন শ্রুতি দাস, হুম এই অ্যাক্টিং গুলো নিয়ে তুমি কিছু বলবো আগে? পরাণ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় যে এখনের এই লোকটাকে তো গত কয়েক বছরই দেখা যায়, আর বিশেষ করে সৌমিত্র বাবু মারা যাওয়ার পরে আরো বেশি দেখা যাচ্ছে। কারণ একটা করে স্টক বুড়ো লোক তো দরকার হয় আমাদের বাংলা সিনেমা রূপী সিরিয়ালের জন্য। তো সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, তবে এই ছবিতে তার কাজ মারাত্মক। পরাণ বাট বন্দ্যোপাধ্যায় কি হুম পারে সেটা জানা খুব দরকার, না লাফালাফি একদম করে না নাচানাচি করে কি পারে সেটার জন্য এটা দেখা দরকার। সেটাই একদম। আহ, আর শ্রুতি, আমি ভেরি ইমপ্রেসড শ্রুতির আমার অভিনয়। মনে হয় এক্স ইজ ইকুয়াল টু প্রেমে আই স দ্য পোটেনশিয়াল সামওয়াট। আর এইখানে আই থিঙ্ক শি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে এই চরিত্রটা শ্রুতি দাস ছাড়া এটা মানে তবে পারবে না বাট শ্রুতির অভিনয়টা ঢাকা পড়ে যাবে এখানে, মানে হ্যাঁ অতটা সেটা আনফরচুনেটলি। আবির যেটা করেছে বা পরাণ আমার যতটা। মনে হয় শ্রুতি দাসের কাস্টিংটা এখানে খুব ভালোভাবে করা হয়েছে, কারণ হচ্ছে শি ফিটস দ্য শি ফিটস দ্য রোল টু দ্য টিম। কারণ শি হ্যাজ দ্যাট ফেম ফাটাল লুক টু হার। ওই টিপিক্যাল যে বাঙালি সুন্দর একটা মিষ্টি দেখতে ভদ্র স্বভাবের নম্র ভদ্র ওরকম একটা মেয়ে, মানে ওই ব্যাপারটা তার মধ্যে নেই। শি হ্যাজ দ্যাট, যে লুকটা কি একটা ফেম ফাটালের জন্য জরুরি, সেই লুকটা তার মধ্যে রয়েছে। আর তাছাড়া ও ও শ্রুতির চরিত্রটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ আর্গুয়েবলি তাসি ন্যারেটিভ দিক থেকে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। একদম একদম কারণ একদম। দুটো রিয়েলিটি প্লেন যদি থেকে থাকে এই সিনেমায়, তাহলে তাসি ইজ কানেক্টিং দোজ টু প্লেনস, হুম শি ইজ দ্য সোল কানেক্টর এই দুটো সেটাই। প্লেনের। তো আজকে এখানেই রাখি, কারণ প্রথমত প্রত্যেকে ছবিটা এখন অব্দি দেখেনি। আর আমাদেরকে যদি কথা বাড়াতে হয় তাহলে আমাদের স্পয়লার ডিসকাশন ঢুকতে হবে, যেটা আমার মনে হয় না এই মুহূর্তে খুব একটা বেশি সুবিধাজনক হবে বলে। আর দ্বিতীয়ত, এর থেকে বেশি কথা বাড়ালে আমাদের এপিসোডের রান টাইম বাদামি হায়না রান টাইমকে ছাড়িয়ে যাবে। তো আজ এতটাই থাক। ভিডিও শেষ করার আগে যারা শুনছেন, যদিও আমার সন্দেহ আছে কেউ শুনছে কিনা আদৌ, তবুও যদি কেউ শুনে থাকে, আপনাদের কাছে একটা অনুরোধ রইলো যে আমরা এটা প্রথমবারের মতন এই কাজটা করছি। তো একটু অকওয়ার্ড হচ্ছে আলোচনাটা, একটু অকওয়ার্ড হয়েছে হয়তো, কিছু জায়গায় কিছু খামতি হয়তো রয়ে গেছে, তবে জাজ করবেন না প্লিজ। কারণ আমরা প্রথমবারের মতন কাজটা করছি। এই এক্সপিরিয়েন্সটা থেকে আমরা শিখে হয়তো ভবিষ্যতে আরো আর একটু ভালো কাজ করার চেষ্টা করব। আর
যদি মনে হয় যে আমরা আট বকিনি পুরো সেশনটা জুড়ে, কিছু কাজের কথাও বলেছি, তবে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি আমাদের পরবর্তী কোনো কাজের প্রতি আপনাদের ইন্টারেস্ট থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি খুব শিগগিরই আবার দেখা হবে। তো আজকের মতন আমরা আসছি।